লাশ দেখেছেন এরকম অনেক মানুষের কাছে আমরা অনেকে মানুষের ব্যাখ্যা পেয়েছি আমরা, এবং প্রত্যেকেই বলেছেন যারা যারা এখানে এসছেন তারা বলেছেন যে বিভিন্ন ধরনের ভয়ঙ্কর সব ঘটনা ঘটে, যাদের সাথে ঘটেনি তারা এখানে আসেননি, সুতরাং সেই প্রসঙ্গ তাদের প্রসঙ্গ উঠছে না। আমরা আজকে একজনকে পেয়েছি যিনি সরাসরি এখানে এসছেন এবং আচ্ছা আপনার আমি বুঝি নাই, সরি আপনি বলেন। মর্গের ঘটনাটা আমার না। আচ্ছা, মর্গের ঘটনাটা আপনার না, হ্যাঁ আমি সেটা জানি, আপনার না। আমরা আজকে একজনকে পেয়েছি যিনি আপনাদেরকে মর্গের ঘটনা বলবেন, এবং আরো একজন রয়েছেন যিনি আপনাদেরকে বলবেন এটা খুব চমৎকার ঘটনা। সেটা হচ্ছে একটা বন, যে বনে গেলে সবার সুইসাইড করতে ইচ্ছে করে। যাই হোক, আমরা সরাসরি ঘটনায় চলে যাব এবং আমরা প্রথমেই আমাদের এখানে যে অতিথি আছে তার কাছে একটা ঘটনা শুনবো, এবং তারপর আমরা ধীরে ধীরে যখন রাত যত বেশি বাড়বে তত বেশি ভয়ঙ্কর ভয়ঙ্কর সব ঘটনাগুলো থাকবে আমাদের মানে ঘটনার ঝুড়িতে আর কি। তো আমাদের সাথে থাকতে হবে। আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন? হ্যালো রাফেল ভাই, আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন হাবিব, আমি মগবাজার থেকে এসেছি। আচ্ছা, তো রাফেল ভাই আমি সরাসরি আমার ঘটনাতে শুনছি। রাফেল ভাই, এই ঘটনাটা আমি শুনেছি আমার এক মামার থেকে, ওনার নাম হচ্ছে হুমায়ুন। তো রাফেল ভাই, ঘটনাটা হচ্ছে আপনার আজ থেকে প্রায় 10 বছর আগের ঘটনা। তো আমার এই মামাটা ঈদের পর উনি ওই চট্টগ্রাম থেকে কুমিল্লার উদ্দেশ্যে উনি রওনা হয়েছে আর কি। তো যখনই বাস স্ট্যান্ডে গেল, বাস স্ট্যান্ডে যাওয়ার পরে উনি প্রথমে যে বাসটা খুব ভালো চলে, তো সেটাতে যাওয়ার পরে উনি দেখলো যে সেটাতে আপনার মানে টিকিট সব ব্লক হয়ে গেছে, টিকিট আর নাই, মানে সবাই কেনা হয়ে গেছে, সোল্ড আউট সব। তারপরে উনি আরেকটা বাসের মানে কাউন্টারে গেল, তারপর ওখানে গিয়ে দেখলো যে হ্যাঁ একটা টিকিট পাওয়া গেছে। তারপরে উনি সেখান থেকে টিকিট সংগ্রহ করে নেয়। তো টিকিট নেওয়ার পরে তারপরে আপনার মানে বাস ভালোভাবেই চলতেছিল, প্রায় 10:30 বাজে আর কি গাড়িটা ছেড়েছিল। তো রাসেল ভাই, তারপরে আপনার উনি যখন কুমিল্লা মেন শহরে আসছে, তো কুমিল্লা থেকে ওনার যে গন্তব্যস্থান, তো ওইখান দিয়ে যাওয়ার জন্য আরো 3টা আপনার স্টপেজ অতিক্রম করে তারপর উনি যেতে হবে। তারপর উনি প্রায় আপনার রাত 3টার দিকে উনি আর কি সেখানে নেমে যায়। তো নেমে যাওয়ার পরে রাসেল ভাই, তারপর এখন এত রাত্রে তো আর আমরা জানি গ্রাম অঞ্চলে কোনো জায়গায় গাড়ি ঘোড়া থাকে না, রিক্সা বলেন বা ভ্যান বলেন যাই বলেন থাকে না। তো রাসেল ভাই উনি এখন উনি চিন্তা করলো যে তাহলে আমার হেঁটেই এখন চলে যেতে হবে বাসায়। তারপরে উনি হাঁটা শুরু করলো। হাঁটতে হাঁটতে ওনার প্রায় আপনার 2 থেকে 2.5 কিলোমিটার পথ হাঁটতে হবে। তো তারপরে উনি হাঁটা শুরু করে দিল। হাঁটা শুরু করে দেওয়ার পর আপনার এক পর্যায়ে উনি চলে গেল একটা আপনার জঙ্গলের মতো আর কি একটা জায়গা, শুধু চারিদিকে গাছ আর গাছ, আর বাড়িঘরও খুব কমই আর কি দেখা যায়। তো রাসেল ভাই তো উনি যখন কিছুটা পথ গেলেন, যাওয়ার পর উনি দেখলেন কি যে একটা বিড়াল ওনার সামনে আর কি বসে আছে। হাই প্রিয় লিসেনার, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের যে এপিসোডটি সেটি খুব ইন্টারেস্টিং, বিকজ বাছাইকৃত ঘটনাগুলো আমি এখানে শেয়ার করেছি। সবচেয়ে ভয়ানক ঘটনাগুলো হচ্ছে এগুলো, যেন আপনাদের শুনতে ভালো লাগে। তো আমরা বেশি কথা বলবো না, সেটা হচ্ছে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মতামত জানিয়ে দিতে কিন্তু ভুলবেন না, আর মাস্ট একটা লাইক করে দিবেন। তো চলুন আমরা মূল ঘটনায় ফিরে যাই। ধন্যবাদ। উনি একবার মনে ভাবে আমি কি বিড়ালটাকে নিয়ে যাব নাকি, বিড়ালটা দেখতে খুবই ভালো লাগতেছে। পরে আবার ভাবলেন যে না, রাত্রের বেলা নেওয়াটা উচিত হবে না। যাই হোক, তারপরে উনি বিড়ালটাকে অতিক্রম করে উনি চলে গেল। উনি চলে যাওয়ার পরে রাসেল ভাই, তারপরে আপনার কিছুটা পথ হাঁটার পর উনি দেখলো যে উনি ভাবলো যে পিছন বিড়ালটা আসতেছে, যেমন আপনার শুকনো পাতার মধ্যে পাড়া পড়লে যেমনটা লাগে রাসেল ভাই। তো উনি আর পিছনে তাকালো না, উনি একটু কি মনে করার তাকায় নেই। তো আরেকটু সামনে যাওয়ার পরে দেখলো কি আপনার একটা কুকুর। তো কুকুরটাকে দেখেও উনি তেমন একটা ভয় পায়নি, যেরকম থাকতে পারে রাস্তাঘাটে এরকম অন্ধকার অনেক কিছু দেখা যায়। যাই হোক, তারপরে তার কিছুক্ষণ পরেই উনি দেখলো কি একটা গরু রাস্তার মধ্যে, ধরেন রাস্তার ডান পাশে একটা গাছের সাথে বাঁধা আছে দড়িটা, সেই গরুটা আপনার রাস্তার ডান পাশ থেকে শুরু করে একবারে বাম পাশে যেয়ে দাঁড়ায় আছে রাস্তাটার মধ্যে, শুধু ওই যে দড়িটা দিয়ে আর কি গরুটা রাস্তাটা ব্লক করে রাখে। তখন উনি আবার একটু ভয় পেয়ে যায় যে এগুলো কি হচ্ছে। প্রথমে দেখলাম বিড়াল, তারপরে দেখলাম কুকুর, এখন আবার গরু, এই বলে উনি দাঁড়ায় আছে। উনি খুব ভয় পাচ্ছে, এমন সময় ভয় লাগারই কথা রাসেল ভাই। তো যাই হোক, তার কিছুক্ষণ পরে দেখলো কি গরুটা ভ্যানিশ হয়ে গেছে। তখন উনি খুব ভয় পেয়ে যায়। তারপরে উনি আরো কিছুক্ষণ পথ হাঁটলো, প্রায় 2-3 মিনিট হাঁটার পরে তারপর দেখলো একটা পিক আপ ভ্যানটা রাস্তাটা ব্লক করে দাঁড়ায় আছে। উনি যেতে পারতেছে না সেই পিক আপ ভ্যানটার কারণে। তো তারপরে উনি একটা আপনার
মানে ওনার কিছু একটা ওই মানে একটা একটা পদ্ধতি জানা ছিল, তারপরে সেই পদ্ধতিটা উনি করলেন। যে পদ্ধতিতে এই সমস্ত জায়গা থেকে মানে বের হয়ে আসতে যায়। হ্যাঁ রাসেল ভাই আচ্ছা। এরকম তাই অনেকটা। হুম। তো তারপরে আর কি দেখলো কি যে পিক আপ ভ্যানটা আপনার ভ্যানিশ হয়ে গেছে। তারপর উনি আপন মনে বাড়ি চলে গেল। বাড়ি যাওয়ার পরে তারপর উনি যখন দরজা নক করলেন, ওনার মা বললো, বাবা হুমায়ুন তুমি কি এসছো? হ্যাঁ মা আমি এসছি, তুমি দরজাটা খুলে দাও। তারপর দরজাটা খুলে দিল রাসেল ভাই। দরজা খুলে দেওয়ার পরে তারপরে উনি বললো যে বাবা তুমি কি কিছু খাওয়া দাওয়া করবে কিনা? পরে বললো না মা আমি রাস্তায় খেয়েছি, আমি বাসে অনেক কিছু খাইতে, আমার আপাতত খিদা নাই, তো আমি শুয়ে পড়ি। বললো যে আচ্ছা বাবা তাহলে তুমি শুয়ে পড়ো। উনি শুয়ে পড়ার পরে তারপরে উনি মানে উনি যেখানটাতে ওনার বিছনাটা ওনার মাথার কাছেই ছিল জানালা। তো জানালাতে উনি মানে জানালার বাইরে থেকেই আর কি আপনার মানে একটা যদি গরু যদি কিছু খায় রাসেল ভাই, তো যেমন একটা আওয়াজ হওয়ার কথা, মানে কতর মটর বলেন বা যেরকম একটা আওয়াজ হওয়ার কথা, এই আওয়াজটা উনি পাচ্ছে। তো উনি এখন বললো যে কি হইলো। তারপর উনি আপনার জানালাটা খুললে দেখলেন কি যে ওনাদের যে নিজস্ব যে গরুটা রাসেল ভাই আপনার ওই যে মানে ধানের যে বীজ বুনি না আমরা যে গ্রাম অঞ্চলে গেলে, হ্যাঁ, মানে প্রথমে বীজটা ছিটানো হয়, তারপরে কিছু কাজ হয়, তারপরে সেটা আবার আরেক জায়গায়। রাইট। ওকে। তো দেন উনি মানে দেখলেন কি যে ওনাদের গরুটা সেই মানে আপনার ওই ধানের ওই বীজগুলো খেয়ে ফেলতেছে এরকম আর কি। আচ্ছা। উনি এখন এটা দেখে উনি জোরে জোরে চিৎকার করে বলতেছেন যে মা 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 দেখো দেখো আমাদের গরুটা না আমাদের সব ধানের তো খেয়ে ফেলতেছে। তো উনার মা বললো যে হ্যাঁ বলিস কি, তাহলে তো বড় ধরনের একটা সর্বনাশ হয়ে যাবে। তো উনিও মানে সাথে সাথে বের হয়ে গেল, ওনার মাও বের হয়ে গেল। উনি যখন ফাঁকে গরুটার কাছে গেল, গরুটা করলো কি রাসেল ভাই, দৌড় না দিয়ে গরুটা খালি লাফাচ্ছে আর উনিও দৌড়াইতেছে, কিন্তু উনি আর কি গরুটাকে ধরতে পারতেছে না রাসেল ভাই। এরকম করে অনেক দূর পর্যন্ত চলে গেল। ওনার মাও ওনার সাথে সাথে গেল, ওনার বাবাও ওনার সাথে সাথে গেল। তারপরে ওনার বাবা ওনাকে ধরতে পারতেছে না। পরে ওনার মা বললো কি মনে করে যেন আবার বাসে আসলো। বাসে আইসা তারপরে আপনার ওনাদের যে গোয়াল ঘরটা খুলে দেখি কি গরুটা তো গোয়াল ঘরের মধ্যেই বসা। আচ্ছা। তো এমন অবস্থা দেখে ওনার মা তো রাতে ভাই খুবই ডরায় যে হায় হায় আমার ছেলে না জানো কি হয়ে যায় এটা ভাবতে হচ্ছে। তারপর উনি দৌড়ে এসে বললো যে হুমায়ুনের বাপ এই গরু তো আমাদের ওই যে গোয়াল ঘরে তো গরু রাখা আছে, তো ওই যে ও মানে কোন গরুর পেছনে গেল। তো তারপরে যখন এই হুমায়ুন মামাকে জোর করে ধরা হয়, তারপর হুমায়ুন মামা বলতেছে ওই যে গরু। মানুষজন যারা দাঁড়ায় আছে আশপাশের অনেক মানুষ জ্বর হয়ে গেছে রাসেল ভাই, ওনারাও বলতেছে ওনাদেরকে বলতেছে এই যে গরু মানুষজনদেরকে ধরে ধরে বলতেছে এই যে গরু। তারপরে যাই হোক রাসেল ভাই, তারপর ওনাকে সবাই আর কি জোর করে শক্ত করে ধরলো। ধরার পরে উনি তারপরে একই কথা ওই যে গরু। তারপরে উনি সেন্সলেস হয়ে যাওয়ার পরে সেদিন আর জ্ঞান ফিরেনি। সকালবেলা ওনার জ্ঞান ফিরেনি। তারপরে একজন ওঝাকে আর কি ডেকে আনা হয়েছে। ওঝা বলেন বা ফকির বলেন যাই বলেন। তারপরে উনি আর কি একটু ঝাড়ফুঁক করলো। তারপর ওনার বাবা মাকে বললো যে আপনার হুমায়ুনের তো রাস্তায় আপনার এরকম অনেক প্রবলেম হয়েছিল, তো ওর পিছনে খুব বাজে একটা আর কি আত্মা ওর পিছনে মানে ওর খুব ক্ষতি করতে চাইছিল। তো রাসেল ভাই তারপরে ওই ফকিরটা ওনাদেরকে যে একটু তাবিজ দিয়ে যায়, একটু পরা পানি দিয়ে যায়। তারপরে হুমায়ুন মামা কিছুদিন পরেই সুস্থ হয়ে ওঠে। রাসেল ভাই এই ছিল আমার ঘটনা। ওকে, আমি এই ঘটনা নিয়ে একটু কথা বলতে চাই। সেই কথাটা হচ্ছে এরকম যে আমার কাছে খুব আশ্চর্য লাগে, মানে আমার এটা শুনে মনে হয়েছে একটা জিনিস যে আপনাদের অনেকের কাছে হয়তো যারা এই ঘটনাগুলোর সাথে পরিচিত, এই যে ধানের গাছ দেখেছেন, যারা গ্রামে বিশেষ করে রয়েছেন তাদের কাছে ঘটনাটা একরকম লাগবে, যারা শহরে রয়েছেন তাদের কাছে আরেকরকম লাগবে। অদ্ভুত ব্যাপারটা কি যে আমরা যেই এনভায়রনমেন্টের মধ্যে থাকি, আমাদের চারপাশের আমাদের সারাউন্ডিং এর যে সমস্ত যারা থাকেন আর কি, আমরা যখন ভয় পাই তখন আমাদের ঠিক পরিচিত সেই সমস্ত জিনিস কিন্তু দেখি। আপনি যখন আপনার বাসায় রয়েছেন, আপনি যখন আপনার ঘরে রয়েছেন, তখন কিন্তু আপনি দেখবেন যে ঘরের ভেতরে একটা গরু ঢুকে আছে, আপনি দেখবেন যে বাথরুমে একটা মেয়ে, অথবা আপনি দেখবেন যে ফ্যান থেকে একটা লাশ ঝুলছে, আপনি দেখতে পারেন যে খাটের নিচে যেন কেউ রয়েছে। সুতরাং আপনি যখন মেট্রোতে আছেন তখন আপনি দেখবেন যে হ্যাঁ এইরকম ধরনের ঘটনাগুলো ঘটছে, যে আপনি চারপাশে দেখেন সেই সমস্ত ঘটনাগুলো ঘটছে, এবং সেই সমস্ত ঘটনাগুলো ঘটার জায়গাও কিন্তু আলাদা। আপনি শহরে থেকে অবশ্যই ধান ক্ষেতের মধ্যে কোনো কিছু এক্সপেরিয়েন্স করবেন না। তো হয় কি যে আপনারা মানে আমার কাছে খুব এটা অদ্ভুত লাগে যে যেরকম তার পরিচিত একটা কিছু নিয়েই এই ভয়গুলো আসে। মানে আমি মনে হয় ঠিক বোঝাতে পারছি না জিনিসটা। সেটা হচ্ছে যে আপনার পরিচিত যে সমস্ত কিছু, যা কিছু আপনি ভাবতে পারেন বা যা কিছু আপনি অনুমান করতে পারেন, যা কিছু আপনি দেখে চিনতে পারেন, ভয়গুলোও ঠিক সেইগুলোর রূপ ধরে আসে আপনার কাছে। তো এটাই আমরা আজকে একটা গ্রামের ঘটনা দিয়ে শুরু করলাম, এবং এই ঘটনাটার সঙ্গে গত সপ্তাহে এখানে এসেছিলেন জুনায়েদ, এবং তার অনেক প্রশংসা আমরা শোনাচ্ছি, এবং আজকে আমরা আবারও তাকে নিয়ে এসেছি একটা অদ্ভুত ঘটনা। প্রথম ঘটনাটা আপনারা অনেক প্রশংসা করেছিলেন, তো আমরা ভাবছি একটু ফলো আপ করি।
তো জুহায়ের যেটা করেছেন আজকে আসার কথা যখন কনফার্ম হয়েছে তখন তিনি যেটা করেছেন গত রাতে তিনি গিয়েছিলেন মিরপুরের সেই বাসাটায় যে বাসাটা কিনা হন্টেড উনি বলেছেন এবং ওটা আমাদের নিজের বাসা। আমি একটু পরিচয় করি দিই জুনায়েদ আপনাদের যে উনি সৌদি আরবেই থাকেন, ছুটিতে দেশে এসেছেন এবং ছোটবেলা থেকে সেখানেই তিনি বেড়ে উঠেছেন, কয়েকদিনের জন্য এসেছেন এবং প্রথম দিন তিনি ঘটনা বলে আপনাদের সবার মন জয় করে ফেলেছিলেন এবং প্রথম ঘটনাটার অনেক প্রশংসা হয়েছিল এবং সেই কারণেই উনি যেটা করেছেন কালকে রাতের বেলায় সেই বাসাটায় থেকেছেন এবং সেই বাসা থেকে যে অভিজ্ঞতা তিনি নিয়ে এসেছেন সেটাই তিনি এখন শেয়ার করবেন আপনাদের সাথে। আচ্ছা, ওয়েলকাম টু রেডিও ফুডপি এন্ড ওয়েলকাম টু বোথ অফ অ্যাজ ওয়েল। আচ্ছা, এখন যেটা শুনবো সেটা হচ্ছে যে কালকে আপনি মানে শুরু থেকে সরি যে কালকে আপনি যখন বাসায় গেলেন তখন কটা বাজে? রাত্রে আমি ঢুকেছিলাম প্রায় 9টার দিকে। 9টার দিকে। বাসায় আর কেউ ছিল? বাসায় ছিল আমার জনি, জলি, মৌটুসি, আমার সব জায়গা সাপোর্ট ছিল, ট্রুপস। আর মুশারফ আমার একটা ছিল, ওরা আর কি নিচের বেসমেন্টে ছিল, নিজের একটা ব্যাকআপ রাখতো আর কি। আচ্ছা, আপনি ওখানে কি মানে রাত কাটাতে গেছেন আপনারা? হ্যাঁ, একা রাত পুরো কাটাতে গেছেন এবং পুরো ফ্ল্যাটে রাতে একা রাত কাটাতে গেছেন এবং আপনার কি অ্যারেঞ্জমেন্ট কেমন ছিল? ফার্নিচার ছিল? কোনো ফার্নিচার ছিল না, যেহেতু ওটা অনেকদিন ধরে বন্ধ, আই গেস 2 মান্থস ধরে বন্ধ। আচ্ছা, সো নর্মাল আমি একটা পার্টি নিয়ে যাই মানে বিছানার জন্য। আর যেহেতু কেউ ওখানে থাকে না সেটা ইন্টারেস্টিং ব্যাপার, আমি পর্দার আগে ওখানে। আচ্ছা, কজ আমাদের প্রিভিয়াস যারা ভাড়াটিয়া থাকতো ওরা বলতে কি পর্দা নাকি জানলা বন্ধ অবস্থায় উঠতো। আচ্ছা, সুতরাং আপনি ওই পরীক্ষাটা করার জন্য আপনি আচ্ছা অনেক সাহসিকতা কাজ করেছেন। হ্যাঁ, আরেকটা জিনিস বলবো, রাসূল ভাই, আমি মিষ্টি আর দুধ নিয়ে গেছিলাম। এটা কি জন্য? এটা জাস্ট আমি অনেক শুনকে আর কি যে ওরা এই জিনিস দিয়ে অনেক অ্যাট্রাকটিভ। মানে মিষ্টি নিয়ে গেছে দুটো যেহেতু লাস্ট ওইটা আমি বলছিলাম মিষ্টির দোকান, তার হচ্ছে কোনো লিঙ্ক হতে পারে এখানে। আচ্ছা, যেহেতু জিনিসটা শুরু হয়েছিল কলকাতার একটা মিষ্টির দোকান থেকে, আমি এটা ট্রাই করছি। সুতরাং আপনি মিষ্টি নিয়ে গিয়েছেন এবং সঙ্গে দুধ নিয়ে গেছেন। তারপরে কি হলো? এবং আমরা যখন ঘটনা বলবো তখন টাইম গুলো মেনশন করবো যে কটা বাজে। হ্যাঁ, তো প্রায় 9টার দিকে তো আমি গেলাম, যাই ঢুকি আমি নর্মাল একটু নিজে ইনভেস্টিগেট করলাম, জায়গা টাগা দেখলাম, আর যে রুম থেকে বেশি কমপ্লেন আসতো ওই রুমেই আমি যাই। আপনি একটা মানে সাবধানতার জন্য আপনি মোবাইলে আইটুল কোর্সি ডাউনলোড করে রাখছিলাম নিজের সেফটির জন্য। আচ্ছা, তো হ্যাঁ, আমি আপনাকে অ্যাপ্রোচও করছিলাম যখন বাসায় ঢুকছি। ঢুকার পর আমি পর্দা লাগাই, আমরা সবাই মিলে লাগানোর পর আমরা বলি ঠিক আছে, পর্দা লাগাইলাম, মাটি বিছাইলাম, মাছটা নিলাম, যেহেতু মাছ অনেক। সো আমি আমার প্রিপারেশন নিয়ে গেলাম। ঠিক আমি ডিনার করলাম সবার সাথে, 10:30 11টা বাজতে সবাই চলে যায় এখান থেকে, আমি একা থাকবো। অনেকবার বলছে কি একা থাকতে পারবে কিনা, তা অবশ্য ওরা নিচে ওয়েট করতেছিল আমার, নিচের ফ্ল্যাট আমার আন্টির বাসায় ছিল আর কি। তো আমরা দেখ কিছু হলে ফোন দিব তোদেরকে। আচ্ছা, তারপরে ওনারা নিজেদের মানে আপনার আন্টির ফ্ল্যাটে এবং আপনি হচ্ছেন আপনার ফ্ল্যাটে, এবং আপু বলছেন যখন আপনাদের পরিবার সবার অনেকেই থাকেন এখানে এবং আপনাদের ফ্ল্যাটটা আমাদের ফ্ল্যাটে এরকম ভাবে পড়ে আছে। আচ্ছা, তো 11টা 11:30 বাজলো, 12টা বাজলো, 1টা বাজলো, 2টা বাজলো, এরকম করতে করতে আমি প্ল্যান করলাম কি ঘুমায় পড়ি। তো আমার ঘুমানোটা অনেক ইম্পর্টেন্ট, বিকজ আমি জানি সব জিনিস ঘুম থেকে উঠে অনেক ডিস্টার্ব করে। পরে আমি বললাম এই টাইপের কিছু করি, তো আমি ঘুমাইলাম, চেষ্টা করে ঘুমাইলাম, ইভেনচুয়ালি ঘুমাই। তো রাত 3টা 3:30 4টা এরকম, মানে টাইমটা ঠিক খেয়াল নাই, বাট 3টা 4টার টাইম ফ্রেমের ভিতরে হবে আর কি। সো রাত 3টার দিকে আমি দেখি কি পর্দা আর মশারি লাগাই ঘুমাইছি। পর্দা তো সাধারণত মশারি বাইরে থাকবে, জানলার সাথে লাগানো, আমি ঘুমাইছি জানলার পাশেই, পাটি করে মশারি লাগিয়ে ঘুমাইছি। সো রাত আমি পিঠটা মানে উল্টায় ঘুমাইছি আর কি, পিঠটা আমার উপরে আর কি, পেটটা নিচে আর কি, এভাবে ঘুমাইছি। সো ঘুমানোর পর আমি রিয়েলাইজ করলাম কি কেউ যদি রাত 3:30টার দিকে রাসূল ভাই পর্দাটা আমার গায়ের উপরে কে ফালাই, ওটা দিয়ে আমার ঘুম ভাঙে, পর্দা গায়ের উপরে ফেলে দিয়েছে। হ্যাঁ, আচ্ছা, মানে মুখের উপর সালে টান মারছে আর কি। আমি বললাম ওরে বাপ, এটা কি? আমি বুঝছি এই তো আসছে, এখন মজা হবে। তো পরে আমি বললাম ঠিক আছে, আসলো। পরে আমি ঘুরে তাকাই, রাসেল ভাই পর্দা ঠিকই মশারির বাইরে, কোনো পসিবিলিটি নেই কারো কি ওটা পর্দা মশারি ভেদ করে ভেতরে ঢোকার কোনো কারণ আসলে নেই। আমি বুঝছি, আমি রিয়েলাইজ করছি ইয়েস নাও সামথিং গোনা হ্যাপেন, ইউ নো। তখন আমি করলাম কি, আমি বললাম ঠিক আছে। তো ঠিক 4 থেকে 5 মিনিট পর আমি অবশ হয়ে যাই। ইটস লাইক আমার পুরো বডিটা হয়ে যায়, প্যারালাইজড হয়ে যায়। আমি আমার হাতও মানে মোবাইলের কাছে আমার হাতটা আমি নিতেও পারতেছিলাম না আর কি। সো হঠাৎ করে দেখি কি
অনেক 10-15 মিনিট পর দেখি কি দরজা পুরো ঠাস করে খুলছে কেউ, খুলে একটা মানে অন্ধকার, তো অন্ধকারের মধ্যে আরো ঘন একটা কালো শ্যাডো আসে আমার পায়ের সামনে দাঁড়ায়। এটা কি মানুষের মতো শেপ ছিল না? মানুষ একটা শ্যাডো টাইপ ছিল আর কি, কোনো শেপ ছিল না। কোনো শেপ ছিল বাট না। আপনি বুঝতে পারতেছেন একটা স্মোকের মতো নাকি, শেপ কোন আমি দেখি না, আমি আচ্ছা। তো পায়ের সামনে দাঁড়ায় দাঁড়ায় অনেকক্ষণ ধরে আওয়াজ করতেছে, এরকম টাইপ। এরকম টাইপ আওয়াজ আর কি। তো করার পর আমি তো মানে শেষ, আমি বললাম ঠিক আছে গেলাম এবার। তো আমি অনেক চেষ্টা করি, তো আমি নড়াইতে 20 মিনিট প্রায়, রাসেল ভাই আমি অনেক চেষ্টা করি, লাইক আমি বডি নড়াইতে পারছি, কিছু করতে পারতেছিলাম না। তারপর আমি খুব কষ্ট করে লাইক আমি আয়াতুল কুরসি মানে মনে মনে পড়তেছি, বাট স্টিল আমি পড়তে পারতেছিলাম, মানে এত নার্ভাস প্যানিক করছিলাম, মানে আমি সুরা ভুল উল্টা পড়তেছি না। তো সামহাও আমি মোবাইলটা রিচ করে আয়াতুল কুরসি প্লে করছে, সাথে সাথে নিচে আমার এক মুশারফ ছিল, ডাকছিলাম আর কি। তো সে আসলো রুমে আসে, আমাকে বাইর করলো। আর আমি যখন উঠছি বিছানা থেকে, আমি পুরো ঘামানো, এজবে বাবাকে কেউ 2 বালতি পানি ঢালে দিছে, এরকম একটা অবস্থা ছিল। এরকম একটা অবস্থা। আর যখন আমি বের হলাম, আমি অনেক নিজেকে মানে খুব মানে সওনা থেকে যখন মানুষ বের হয় কেমন একটা ফিলিং আসে, ওই টাইপসের। আরেকটা ইন্টারেস্টিং বিষয় আমি যেটা বলিনি রাসেল ভাই, দ্যাট ঢুকার আগে আমি অনেকক্ষণ বসে একা একটা কথা বলছি। এই কথাগুলো কিরকম টাইপের কথা ছিল? আমি প্রথমে ঢুকে আমি এই কথা বললাম, হ্যাঁ প্রথমে ঢুকে ফার্স্ট আমি, কি অবস্থা, ভালো আছেন তো? আমি তো এখন প্ল্যান করছি আমি বাসায় থাকবো, ঠিক আছে? আমি জানি ওর তো ট্রেস, মানে ও তো এই জিনিসটা আর কি ডিস্টার্ব করবে। তা আমি ওকে ইঙ্গিত করলাম আমি বাসায় থাকবো, তোমার কোনো প্রেসেন্স থাকলে আমাকে দেখাও, তুমি কে? তুমি আমার চাচারে বিরক্ত, তুমি আমার খালুকে বিরক্ত করছো, তুমি আমাকে বিরক্ত করবা, তুমি কি চাও? তুমি মিষ্টি চাও, দুধ চাও? অনেকগুলো আমি প্রভোগ করছি, চেতেছিও যদি আপনি বলছিলেন, হ্যাঁ আমি সেটাই। যাই হোক, আমরা পরবর্তী আর ঘটনা শুনবো, এবং যেটা উনি অফ এয়ারে বলেছেন যে মানে গালাগালি পর্যায়ে একটা জিনিস হ্যাঁ, হচ্ছে আর কি, হ্যাঁ, সেরকম একটা জিনিস হয়েছিল। যাই হোক, আমি একটা জিনিস বলতে চাই যে এই যে পর্দা নিয়ে ঘটনাটা বললেন উনি, আমার পরিচিত একজন, আমার এক ক্লোজ বড় ভাই রয়েছেন, হি ইজ আ গিটারিস্ট, এবং তিনি আমাকে একটা ঘটনা বলেছিলেন এই পর্দা রিলেটেড। এবং প্রতিদিন যেটা হতো যে উনি জানতেন যে ওই বাসায় প্রবলেম আছে, কিন্তু প্রথমে ধরতে পারেনি যে ওই বাসায় প্রবলেম আছে। এটা একটা বাসায়, ভাড়া বাসায় তিনি থাকতেন, এবং মাঝে মাঝে তার মনে হতো যে পর্দায় কোনো একটা ঝামেলা আছে। তো উনি কয়েক রাত পর পর একটা জিনিস এক্সপেরিয়েন্স করলেন, সেটা হচ্ছে যে উনি প্রতিদিনই গিটার বাজানোর সময় যেটা করতেন সেটা হচ্ছে সমস্ত ঘরের দরজা জানালাগুলো সব বন্ধ করে দিয়ে তারপর নিজে গিটার প্লে করতেন, যাতে হচ্ছে বাইরের সাউন্ডটা না যায়। এবং উনি মাঝে মাঝে এটা খেয়াল করতেন যে পর্দা ঠিক প্রচন্ড ঝড় হলে যেভাবে বাতাসে ওড়ে সেভাবে ঘরের মধ্যে উঠছে। এটা তিনি কয়েকবার ফিল করেছেন, এবং এবং তারপরে যেটা হলো, আস্তে আস্তে ব্যাপারটা এমন হয়ে গেল যে যখন উনি ওই দিকে পুরোপুরি তাকিয়ে আছেন যে হ্যাঁ পর্দা ওড়ে কি ওড়ে না এইটা আমি দেখব, ঠিক সেই মুহূর্তে উনি দেখতে পেলেন যে ওনার চোখের সামনে হঠাৎ করে সমস্ত দরজা জানালা সবকিছু বন্ধ, পর্দা উঠছে। তো এই অদ্ভুত ব্যাপার আমি জানি যারা শুনছেন তারা যারা বাসা থেকে শুনছেন তাদের প্রত্যেকের ঘরেই পর্দা রয়েছে। আমি জানি না যে কোনোদিন খেয়াল করেছেন কিনা যে বন্ধ ঘরেও আপনার ঘরে পর্দা ওড়ে কিনা। আপনি একটু খেয়াল করতে পারেন চাইলে। যে আমি একটা আমার বড় ভাইয়ের ঘটনা বললাম, রেফারেন্স দিলাম, উনি আমাকে একটা ঘটনা বললেন, এবং সেই অদ্ভুত ব্যাপারটা আপনার ঘরেও ঘটে কিনা জানাবেন আমাদের। তো অবশ্যই যদি সেরকম কিছু ঘটে তাহলে তো খুবই ভালো আমাদের জন্য, আপনার জন্য যদিও খুব খারাপ। যাক, আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় অতিথির কাছে, এবং আপনার কাছ থেকে আমরা শুনবো। আমি একটু আগে বলছিলাম, শুরু করেছিলাম এভাবে যে অনেকেই মর্গে গেছেন, এবং মানে আমরা তার মধ্যে যারা এখানে এসছেন তারা হয় মর্গের কেউ, আমাদের এখানে কিন্তু মর্গে দায়িত্বে আসেন এরকম মানুষও কিন্তু ভূতফ্রমে এসছেন, এবং প্রচুর ডক্টররা এসছেন আমাদের এখানে যারা এই সমস্ত ঘটনাগুলো আপনার সাথে উল্লেখ করেছেন। কিন্তু এমন একজন মানুষ আজকে এসছেন যার অনেক আগ্রহ ছিল যে মর্গে কি হয় এটা দেখার। তার মানে এই না যে তিনি খুব সাহসী, কিন্তু তার কোনো একটা কারণে খুব বেশি আগ্রহ ছিল, তাকে আমরা নিয়ে এসেছি আজকে ভূতফ্রমে। আপনার নামটা একটু প্লিজ বলবেন। হাই লিজনার্স, আমি আলিফ ওয়াহিদ দিগন্ত, এসেছি মিরপুর থেকে। মিরপুর থেকে, ওকে। আপনার মানে এই ঘটনাটা কতদিন আগের ঘটনা? এটা 2013 সালে 14 নভেম্বর। 14 নভেম্বর। তার আগে থেকে আপনার খুব আগ্রহ ছিল যে আপনি মর্গের ভেতরে কি হয় এটা দেখবেন, নাকি কি আগ্রহটা কি ছিল? মর্গ নিয়ে কি আগ্রহ ছিল আপনার? হ্যাঁ, অ্যাকচুয়ালি আসলে ছোটবেলা থেকে আমি খুব কৌতূহলী, তো আমার একটা জিনিস মানে জানার খুব ইচ্ছা ছিল যে মর্গে কি হয়, আসলে মানুষের লাস্ট স্টেজটা কি।
মানে মৃত্যুর পর যাদের আর কি মানে বেওরিস লাশ হিসেবে যাদেরকে নিয়ে শনাক্ত করা হয়, শনাক্ত করা হয়, তারা কি অবস্থায় দিন যাপন করে, আসলে এই জিনিসটা যেভাবে থাকে, তারপরে কি হয় না হয়, আর কিভাবে লাশ কাটে এবং মানুষের শরীর থেকে কিভাবে একটা মানুষ মানে ই করে, আমি এই জিনিসটা মানে অনেকদিন ধরে আমার জানার খুব আগ্রহ। এবং তখন মানে ভয়টা এগুলো কোনো মাথায় ছিল না যে ভয় পাওয়ার জন্য দেখবো বা কি, মানে শুধু আগ্রহই ছিল যে এই কিন্তু আমার আগ্রহী ছিল। শুধু আপনার আগ্রহই ছিল। যখন কোনো জিনিস নিয়ে আগ্রহ থাকে সেটা একটা সমাপ্তি আছে। এখন কি আগ্রহ আছে? এখনো অনেক বিষয়ে আগ্রহ আছে, না, এই বিষয়ে কি আগ্রহ আছে? এখন আর ওই বিষয়ে আগ্রহ নাই। সেটাই আমি বললাম যে কোনো একটা জিনিসের প্রতি আগ্রহ থাকে এবং কোনো একটা জায়গায় এসে থামতে হয়, এবং কিভাবে থেমেছেন তিনি আমরা তার কাছে শুনবো। শুনি প্রথম থেকে আপনার ঘটনাটা। ধন্যবাদ রাসেল ভাই। এটা 2013 সাল, হুম 14ই নভেম্বর। তো আমি আগে বলছি যে আমার খুব কৌতূহল ছিল যে মানে মর্গে কি হয় এই জিনিসটা দেখার জন্য। তো আমি সময় আমার বাবাকে বলি যে বাবা, আমার মানে মর্গে যাওয়ার খুব ইচ্ছা, আসলে মানুষের লাস্ট স্টেজটা কি ওটা আমার দেখার খুব ইচ্ছা। তো আমার বাবা আমাকে তখন কোশ্চেন করে যে হঠাৎ তোমার মর্গের প্রতি এত আগ্রহ কেন? তো আমি বাবাকে বললাম আসলে বাবা, মর্গের মানে মানুষ কিভাবে ওইখানে ই করে, মানুষের লাশ কিভাবে কাটা হয়, তো আসলে ওই জিনিসগুলো দেখার জন্য, আর কিভাবে তাদেরকে রাখা হয়। তো আমার বাবা একটা হাসি দিয়ে বলল ওকে ফাইন। তো তার কিছুদিন 2 দিন পরেই ওই দিন ছিল 14ই নভেম্বর। তো আমার বাবা আমাকে বলতেছে চলো রেডি হয়ে নাও, তোমাকে নিয়ে এক জায়গায় যাবো। তো আমি তো বাবাকে কোশ্চেন করলাম যে কোথায় যাবা, বললে চলো গেলে বুঝতে পারবা। আপনি এখানে গিয়েছেন, ওটার নাম কিন্তু আমরা বলবো না। হ্যাঁ 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 ঠিক আছে, হ্যাঁ কোন একটা মর্গ। হ্যাঁ ওকে। তো আমরা গেলাম, যখন আমরা রওনা দিছি তখন 9টা কি 9:30টার দিকে আমরা রওনা হয়েছি। তো আমরা যেতে যেতে প্রায় 10টা 10:30 বেজে গেছে। তো যখন আমরা ওই মানে হসপিটালটার সামনে, তখন বাবাকে বলছি যে বাবা এখানে কে আছে, কাকে দেখতে আসো? বলে চলো দেখতে পারবা তুমি। পরে আমরা গেলাম, ভিতরে গেলাম, যখন দেখি যে মর্গের গেটের কাছাকাছি, তখন আমি বুঝতে পারছি যে আসলে আমি আমার বাবাকে বলছিলাম যে সে এখানে আমাকে দেখানোর জন্য নিয়ে আসছে। তো আমরা ওই মেডিকেল কলেজের ভিতর দিয়ে যে গেট আছে ওইটার ভিতর দিয়ে আমরা মর্গের ওইখানে যাই। আচ্ছা, যাওয়ার সময় যখন আমরা মর্গের গেটের কাছাকাছি, তখন যখন আমি ওই ভিতরে ঢুকবো আর কি, মর্গের বাইরে যে গেটটা, তো ভিতরে যখন ঢুকবো তখনই আমার মানে গায়ে এক মানে ঝাড়া দিয়ে ওঠে, মানে ভয়, মানে খুব ভয় কিনা জানি না, কিন্তু আমার গা মানে লোম দাঁড়ায় যায়, হঠাৎ করে গা ঝাড়া দিয়ে ওঠে। সেটা খুব স্বাভাবিক, আপনি নতুন একটা জায়গায় যাচ্ছেন এবং আসলে ওইটা কি কারণে ছিল রাসেল ভাই আমি আসলে বলতে পারবো না এখন। আসলে ওইটা আমি যখন ওই কথাটা যখন মনে হয় তখন আমার এখনো আর কি আমার ভয় হয় আর কি। তো যখন আমরা মর্গে একদম যখন মর্গের গেটের কাছে চলে যাই, ভিতরে ঢুকবো, তো ওই মর্গের যে মেইন, তো আমার বাবার খুব ঘনিষ্ঠ একজন বন্ধু, তো আমার বাবাকে দেখে বলছে আরে তুমি এত রাত্রে এখানে কার কাছে আসছো? বলে আমি আসছি, আমার মানে ছেলের খুব আগ্রহ মর্গের প্রতি, সে মর্গ দেখতে চাই যে আসলে এখানে কি হয়। তো ওই আঙ্কেল আমাকে মানে মাথায় হাত দিয়ে আদর করে বলতেছে হঠাৎ বাবা তোমার মর্গের প্রতি এত ইন্টারেস্ট কেন, জায়গাটা তো ভালো না? তো আমি হাসি দিয়ে বললাম না, আমার খুব মানে কৌতূহল আসলে এখানে কি হয় দেখার জন্য। তো পরে আমাদেরকে ভিতরে নিয়ে গেল। যখন আমি ভিতরে ঢুকছি, বিশ্বাস করবেন না, মানে এত বাজে একটা পচা গন্ধ, মানে লাশ পচা যে গন্ধ। তো ভিতরে ঢোকার পরে মানে আমার খুব খারাপ লাগতেছে যে আসলে এটা মানে এত বাজে গন্ধ হইতে পারে। তো ভিতরে ঢোকার পরে আমরা আব্বু বসলো, আমাকে বসতে দিল। তো ওই মুহূর্তে আমি আর বসতে পারতেছি না। তো ওই মুহূর্তে মানে আমি আর কি আমার মানে আঙ্কেল আর আব্বুকে বুঝে যে আমার মোবাইল ফোনে একটা জরুরি কল আসছে। আসলে আমার কোনো কল আসে নাই, তখন আমি আর ওখানে বসতে পারতেছি না, কারণ এত বাজে গন্ধ, মানে আমাকে একটু বাইরে হইতে হবে, নাহলে আমি আরেকটু থাকলে ওখানে মানে বমিও হয়ে যেতে পারতো। তো আমি মোবাইল ফোনে মানে বুঝাই যে একটা জরুরি কল আসছে, তো আমি বাইরে আসি। তো বাইরে আসার পরে যখন আমি মানে মর্গের বাইরে বের হই, তখন মর্গ থেকে মানে 6-7 হাত দূরে একটা লোক, তার নাক দিয়ে অঝরে রক্ত পড়তেছে, তার পরনে ছিল সাদা জামা আর একটা সাদা লুঙ্গি।
আচ্ছা, আর তার নাক দিয়ে অজরে মানে রক্ত ঝরতেছে, আর সে আমার দিকে তাকায় আছে হসপিটালেই, ওইখানে মানে মর্গের বাইরে আর কি। মর্গের বাইরে। হ্যাঁ, তো যখন আমি লোকটাকে দেখে আমার মানে একটু মায়া হয়, তো আমি ওনাকে বললাম, ভাই আপনার নাক দিয়ে তো রক্ত পড়তেছে, আপনি একটা ডক্টর, সামনে তো ডক্টর আছে, আপনি ডক্টরের কাছে যান, দেখান কি হয়েছে। মানে এই কথাটা বলার পর সে আমার দিকে তাকে এমন ভাবে হাসতেছে, মানে এত জোরে হাসতেছে। তো আমি আসলে বিষয়টা ওরকম ভাবে নেই নাই, হয়তো আমি ভাবতে যে সে হয়তো কোনো পাগল টাগল হইতে পারে। তো আসলে ওই জিনিসটা আমি মানে মানে স্বাভাবিকভাবে নেই নি, মানে অস্বাভাবিকভাবে নেই নি। তো ওই মুহূর্তে আমার বাবা আমাকে ফোন দেয় যে তোমাকে ডাকছে, ফোন দিছে আমাকে যে ভিতরে আসো, আঙ্কেল তোমাকে ডাকতেছে। আমি ভিতরে গেলাম, আর ওদিকে কেয়ার না করে আমি ভিতরের দিকে চলে গেলাম। তো আমাকে বলতেছে যে চলো তোমাকে আজকে মানে এখানে যা যা হয়, even তোমার এখানে যে মর্গে যা যা করা হয় তোমাকে আজকে সব দেখাবো, তুমি ভয় পাবা না তো? আমি একটা হাসি দিয়ে বললাম না না, আমি ভয় পাই না। তো এই মুহূর্তে আর কি মানে মনে হচ্ছিল যে আমি আর কি না দেখেই ভালো। না দেখে। তো পরে আচ্ছা, পরে আমি বলতেছে যে আচ্ছা ঠিক আছে, তোমাকে একটা ফার্স্ট একটা এক্সাম নেওয়া হবে, তুমি ভয় পাও কিনা জাস্ট এটা দেখার জন্য। আমি বললাম ওকে। তবে এরা আপনার সাথে কি মজা করছিলেন এই সময়? আমার একটা আমি আসলে জানি না রাতুল ভাই মানে কি করছিল। হ্যাঁ, তো আমি মর্গের আমাকে যখন বললো যে চলো তোমাকে একটা ফার্স্ট একটা এক্সাম নেওয়া হবে, তো আমি আর কি একটু মানে ফার্স্ট একটু ঘাবড়ে যাই, মানে এটা আবার কেমন এক্সাম। আমি তো জানি যে শুধু পরীক্ষার হলে টেস্ট করবে যে আপনি আসলে ভয় পান কিনা, তারপরে ফাইনালি আপনাকে অন্য জিনিসগুলো দেখাতো। আচ্ছা, তো ফার্স্ট স্টেজে তো আমাকে যখন বললো যে বাম সাইডে চলো একটা ঘর আছে, সে কথা হচ্ছে রসল ভাই মানে যেখানে ওই ডেড বডি গুলাকে এনে ওইখানে সারিবদ্ধ ভাবে রাখা হয় তো ওই রুমে, তারপরে ওগুলাকে আর কি পরে আর কি নিয়ে যাওয়া হয়। তো মানে অনেক সিরিয়াল, মানে লাশের অনেকগুলো সিরিয়াল। আমি ফার্স্টে আমাকে বলে যাও তুমি আগে যাও, মানে সিরিয়ালে আগে যাও, আমি তোমার পিছনে আছি, সমস্যা নাই, কারণ তোমার পিছনে। তো প্রায় 20 থেকে 25টা লাশ এরকম সারিবদ্ধভাবে রাখা। তো আমি মানে হাঁটতে হাঁটতে যাচ্ছি সামনের দিকে, মানে দেখতেছি, মানে নির্বাক হয়ে দেখতেছি আসলে মানে এটাই মানে মানুষের লাশগুলো কিভাবে রাখা ছিল আপনি বলছেন, খুব অদ্ভুত লাগছিল। অদ্ভুত। অনেকে হয়তো জানেন না বা অনেকে হয়তো দেখেননি, অনেকে হয়তো এই মুহূর্তে সেই লাশগুলোকে মানে কি বলবো যে মানে একটু মানে চিন্তায় হয়তো দেখতে পাবেন বা একটু ইমাজিন করতে পারবেন যে হ্যাঁ এরকম হয়। যে কোনো একটা মানুষের মুখ কল্পনা করুন এবং তাদেরকে শোয়ানো, প্রত্যেকে তো শোয়ানো ছিল এবং মানে টেবিলের উপরে শোয়ানো ছিল, স্টিলের যে টেবিলগুলো হয়, হ্যাঁ টেবিলের উপরে শোয়ানো ছিল। এবং আপনি বলছিলেন খুব অদ্ভুত ভাবে কোমর পর্যন্ত সবার ঢাকা থাকে, কোমর পর্যন্ত সবার ঢাকা থাকে সাদা কাপড় দিয়ে, এবং বাকিটা খোলা এবং সেখানে কোনো কাপড় বা কিছু নেই। না না না। এবং আপনি কি দেখেছিলেন সবার চোখে কি বন্ধ না দুয়ার জন্য চোখ খোলা? মানে কিছু কিছু যেগুলো সুইসাইড অ্যাটেম্প যে লাশগুলো আছে, ওই লাশগুলো মানে 2টা লাশ ছিল এখানে, মানে এত বিভৎস আকারে একটা মহিলার লাশ ছিল এখানে, সেখানে দেখেছেন? হ্যাঁ, আয়টা দেখছি, মানে উনি ফাঁসি দিয়ে মারা গেছে, মানে জিভ এখান থেকে এই পর্যন্ত বের হয়ে আছে। আচ্ছা, মানে তার চোখ বন্ধ ছিল না, তার চোখ মানে খোলা ছিল, মানে চোখ মনে হয় বের হয়ে আসবে এরকম কিছু একটা। আচ্ছা, তবে সবার চোখ যে বন্ধ থাকে তা না? না, সবার চোখ বন্ধ থাকে। আচ্ছা, অনেকের চোখ খোলাও থাকে। ওকে, তারপরে যখন আমি মানে নির্বাক, আমি আসলে কথা বলা একটার পর একটা মানে ক্রস করছি, যখন আমি লাস্ট 3টা লাশ মানে ক্রস করব, যখন আমার ওই 3 নাম্বার লাশটার দিকে যখন চোখ যায় আসলে, তখন আমি আসলে মানে আমার মুখের কোনো ভাষা ছিল না। তবে আপনি দেখবেন খুব কম লাশ এর মধ্যে নাকি একবার প্রথমে ওভারঅল সবকিছু দেখে আমি একদম হাঁটা দিচ্ছেন? হ্যাঁ, মানে দেখতেছি আর হাঁটতেছি। যখন একদম মানে লাস্ট পর্যায়ে চলে আসছি আমি, তারপরে আসলে আমার কথা বলার কোনো ভাষা ছিল না আসলে ভাই। একটু আগে যে লোকটার সাথে আমার বাইরে দেখা হয়েছিল, যে লোকটা আমাকে দেখে হাসতেছিল, নাক দিয়ে রক্ত পড়ছিল, সেই লোকটার লাশ ওইখানে, তার ডেড বডিটা ওইখানে পড়া, এবং তার পরনে যে জামাটা ছিল সেম একই জামা, আর ওই মুহূর্তে তখন তার নাক দিয়ে রক্ত পড়তেছে। তো আমি এটা দেখার পর আমি মানে স্টিল, যখন আমার হঠাৎ আমার তার সোজা যে একটা জানালা ছিল, যখন আমার ওই জানালাতে চোখ যায়, তারপরে রাসেল ভাই আর আমি নিজেকে ঠিক রাখতে পারিনি। তখন দেখি ওই লোকটাই বাইরে দাঁড়ায়, সে আমার ওই জানালা দিয়ে আমার দিকে এক দৃষ্টিতে সে তাকায় আছে আর সে হাসতেছে। তারপর আমি ওইখানে সেন্সলেস পড়ে যাই। তারপরে
কি হয়েছে আর আমি জানি না। পরে আমি আমাকে আবিষ্কার করি আমার বিছানায় তার পরের দিন। তারপরের দিন। ওকে, সো আমি একটা কথা এখানে আবারও বলতে চাই, প্রত্যেকটা ঘটনার পরে একটু একটু কথা বলবো, আপনাদের যদি বিরক্ত না লাগে তাহলে, বিরক্ত লাগলো অবশ্যই জানাবেন। সেটা হচ্ছে যে আমরা এরকম সিমিলার স্টোরি কিন্তু এর আগেও শুনেছি যে কোন একজন লোককে হয়তো অ্যাম্বুলেন্সে করে বলেছে যে হ্যাঁ আমাকে বাসায় নিয়ে যান, আমাকে লাশ আছে, সেই লাশটাকে বাসায় নিয়ে যেতে হবে, দাফন দিতে হবে। তারপরে দেখা গেছে যে সেই ভদ্রলোক আসলে হচ্ছে সেই ভদ্রলোক যিনি মারা গেছেন। মানে এরকম কিন্তু ঘটেছে, এর আগে আপনারা এরকম ঘটনা শুনেছেন যে যেই ভদ্রলোক মারা গেছেন তিনি অ্যাম্বুলেন্স নিয়ে পুরো রাস্তাটা গেছেন। আবার এরকমও হয়েছে যে কেউ একজন হয়তো আমাদের একজন ডক্টর এসেছিলেন, যিনি তার কাছে এসেছিলেন এবং বলছিলেন যে আমার মানে তিনি নিজেই বলছিলেন যে হ্যাঁ আপনি তাড়াতাড়ি ওই রুমে চলেন, এবং গিয়ে দেখলেন যে আসলে উনি সেই রুমে, এবং তার ফ্যামিলি এখনো পর্যন্ত জীবিত হচ্ছে। তিনি মানে যিনি মৃত ব্যক্তি তিনি ডাক্তারকে নিয়ে গেছেন ওখানে, এবং তারপরে সেই তিনি মারা যান, এবং সেই ডক্টর এখনো পর্যন্ত সেই ফ্যামিলিকে মাঝে মাঝে যান এবং তাদেরকে যতটুকু পারেন সেভাবে সহযোগিতা করেন। তো ব্যাপারটা হচ্ছে এরকম ঘটে, এবং আজকে উনি যেটা বললেন এই ঘটনা হয়তো অনেকের কাছে বিশ্বাস্য মনে হবে, আর মানে বিশ্বাসযোগ্য মনে হবে, অনেকের কাছে অবিশ্বাস্য লাগবে। বাট যে ঘটনা সেটা হচ্ছে যে ওনার সাথে এরকম একটা ঘটনা ঘটলো, যেই লোকটি ভেতরে শুয়ে আছে সেই লোকটির সাথে তার বাইরেও দেখা হলো। আমার প্রশ্ন হচ্ছে, কেউ যদি জানেন তাহলে অবশ্যই আমাকে ইমেইল করে বা এখন জানাবেন যে এতগুলো লাশ ছিল, তার মধ্যে একটি লাশকে কেন দেখা হয়, একটি লাশের সাথে কেন বাইরে দেখা হয়েছিল। প্রতিদিন ডাক্তারকে অসংখ্য পেশেন্ট দেখতে হয়, কেন তারপরেও শুধু একটা পেশেন্টের ক্ষেত্রেই এরকম ঘটেছিল। প্রতিদিন অসংখ্য অ্যাম্বুলেন্সে পেশেন্টদের বা লাশদের বহন করতে হয়, তার মধ্যে হঠাৎ করে একজন কেন এইরকম আচরণ করলো। এদের সাথে মানে এদের কি মানে পেছনে কোনো গল্প রয়েছে, মানে এদের মৃত্যু নিয়ে বা এদের কোনো আলাদা কোনো যাই হোক, কখন আপনি একটা জিনিসকে অবিশ্বাস করবেন যখন এই জিনিসটা আপনার কাছে খুবই অন্যরকম লাগবে, যখন আপনার মনে হবে যে না এরকম ঘটনা তো ঘটে না, এর সাথে কেন ঘটবে। যেমন আপনি মানে ভাবতেই পারেন এরকম যে হ্যাঁ যে ঘটনাটা খুবই অস্বাভাবিক, যে সূর্য সবসময় পূর্ব দিকে ওঠে, কেউ যদি এসে বলেন যে আমি দেখেছি সূর্য পশ্চিম দিকে ওঠে, তাহলে ভাববেন যে মাথা খারাপ বা কিছু একটা। বাট যখন একটা ঘটনা অনবরত, সায়েন্সও তাই বলে, যখন একটা ঘটনা অনবরত মানুষের সাথে ঘটছে এবং ঘটেই যাচ্ছে, তখন সেই ঘটনাটা বিশ্বাস না করার কিন্তু কারণ নাই, এবং আমরা বিশ্বাস করেই ফেলি, কারণ তখন বিশ্বাস না করে আমাদের আর কোনো উপায় থাকে না। ঠিক সেরকমই একটা উদাহরণ আপনাদেরকে দিচ্ছি, এই ঘটনাটা শুনলে তারপরে আমরা সেই বিষয়ে আরো কথা বলবো। এই ঘটনাটা পাঠিয়েছেন আমাদেরই একজনের লিখনার, যিনি এখানে উপস্থিত হতে পারেননি কারণ তিনি থাকেন খুলনায়। যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবে পড়ছি। রাসেল ভাই আসসালামু আলাইকুম, আমি জানি আপনি ভালো আছেন এবং সবসময় ভালোর দলে। আমি উত্তম কুমার খুলনা থেকে লিখছি। আমি একটা এনজিওতে কাজ করি। সময়ের স্বল্পতার কারণে আমি স্টুডিওতে আসতে পারলাম না, এ কারণে একটা ঘটনা লিখছি, ভালো লাগলে পড়ে শোনাবেন। ঘটনাটি মূলত 2012 সালের প্রথম দিকের। আমি তখন খুলনা বিএল কলেজের MA মাস্টার্সে অধ্যয়নরত। আমি খুলনা দৌলতপুরে মেসে থেকে টিউশনি করে পড়াশোনা করতাম। বিকেল 3টা থেকে আমার টিউশনি শুরু হতো এবং চলতো রাত 9টা পর্যন্ত। প্রতিদিনের ন্যায় আমি ঘটনার দিন টিউশনি শুরু করি। তো সন্ধ্যা 6টার সময় আমার যে টিউশনিটা ছিল সেটা তাদের বাসাটা ছিল খালিশপুরে, এবং খালিশপুরে একটা জায়গায়, সেই জায়গাটার নাম বলে সবাই চিনবেন, আমি বলতে চাচ্ছি না। এবং তিনি বলেন কোনো কারণবশত আমি ওই দিন সন্ধ্যা 7টার সময় যাই। আমার স্টুডেন্টরা থাকতো ভাড়া বাসায় 5তলা ফ্ল্যাটের 4তলায়। ওই বাড়ির মালিক যিনি ছিলেন তিনি একজন ক্যান্সারের পেশেন্ট এবং মালিক থাকতো 2য় তলায়। তো প্রতিদিন যখন পড়াতে যেতাম তখন দেখতাম উনি একটা লাঠি ভর করে সিঁড়িতে দাঁড়িয়ে আছেন। প্রতিদিন একই সময়ে দেখা হতো বলে ওনার সাথে আমার পরিচিতিটা একটু বেশি হয়। প্রায় আমাকে জিজ্ঞাসা করতেন আমি কেমন আছি এবং আমার লেখাপড়া সম্বন্ধে ইত্যাদি ইত্যাদি। মানবতার খাতিরে আমি ওনার শরীর কেমন আছে, এখন কেমন ফিল করছেন, এইসব জিজ্ঞাসা করতাম। গতের দিন সন্ধ্যা 7টার দিকে আমি টিউশনিতে যাই এবং অন্যান্য দিনের মতো ওনার সাথে একইভাবে আমার সাক্ষাৎ হয়। দেখি উনি কোনো লাঠি ছাড়া দাঁড়িয়ে আছেন। আমি ভাবলাম মুরব্বীর হয়তো আগের তুলনায় অবস্থা এখন অনেক ভালো, এই জন্য লাঠির প্রয়োজন হচ্ছে না। তো উনি আমাকে একটু নিচে নামিয়ে দেওয়ার জন্য বললেন। ওনার কথা মতো যখন আমি ওনার হাতটা ধরলাম তখন দেখলাম যে প্রচন্ড ঠান্ডা সেই হাত। নিচে নামিয়ে যখন আমি স্টুডেন্টের দরজা নক করি, আমার স্টুডেন্টের মা দরজা খোলেন এবং বলেন তানজিল আজকে পড়বে না। আমি জানতে চাইলে তিনি বলেন যে আমাদের বাড়িওয়ালা মারা গেছেন, এজন্য ওনাকে দাফন করার জন্য তানজিল
গোয়ালখালী গোরস্থানে গিয়েছে। এই কথা শোনার পর আমি কিছু না বলে চলে এসেছিলাম। যখন আমি মাঝ পথে অর্থাৎ আমাদের বাসা থেকে বেশ কিছু দূরে তখন একটা পার্ক রয়েছে সেখানে এবং সেই পার্কে তখন আমার স্মরণ হলো যে আমি তো বাড়িওয়ালার সাথে কথা বলে ওনার হাত ধরে নিচের তলায় রেখে আসলাম। এটা কি করে সম্ভব? আমি আবার সাইকেল চালাতে শুরু করলাম। তখন প্রায় রাত 8টা, প্রচন্ড ঘামতে শুরু করলাম। বাসায় পৌঁছাতে আমার প্রচন্ড জ্বর আসলো এবং প্রায় 15 দিন পর অসুস্থ থাকার পর আমার অবস্থার কোনো পরিবর্তন না হলে আমি গ্রামের বাড়ি চলে যাই। এরপর থেকে আমি কোনো এক অজুহাতে ওই বাসায় আর কখনো পড়াতে যাইনি। এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। ধন্যবাদ সবাইকে। একটু আগে আমরা যে মর্গের ঘটনা শুনলাম, তার কাছে এই ঘটনা নিশ্চয়ই আপনাদের কাছে অনেক কাছাকাছি লেগেছে এবং আমি তার আগে আরো কয়েকটা উদাহরণ দিয়েছি। তো যখন দেখেছি একই জিনিস প্রতিনিয়ত ঘটছে, একই জিনিস একইভাবে অনেকে ফিল করছেন বা এক্সপেরিয়েন্স করছেন, অনেকের ঘটনা যখন একই রকম হয়, তখন সেটা বিশ্বাস করবেন না অবিশ্বাস করবেন, সেই ভারটা পুরোপুরি আপনাদের উপরে ছেড়ে দিচ্ছি। আমরা বরং চলে যাই আমাদের পরবর্তী ঘটনায়। আমাদের আরো একজন অতিথি যিনি প্রথমে দ্বিতীয়বারের ঘটনা শেয়ার করেছেন, জুনায়েদ এসছেন এবং তিনি তার একটা ফ্রেন্ডের কাছ থেকে একটা ফরেস্ট সম্পর্কে আপনাদেরকে বলবেন, যে ফরেস্টে গেলে কিছু না কিছু একটা হয়। আচ্ছা জুনায়েদ, ওই ফরেস্টটার নাম কি এবং এটা কোথায়? ফরেস্টটা হচ্ছে, হ্যালো লিসেনার্স অ্যাগেন, ফরেস্টটা হচ্ছে আপনার আওকিঘারা, আচ্ছা, জাপানে সিচুয়েটেড আছে। Okay. মাউন্ট ফুজির দিকে বেশের ওখানে কোনো একটা Okay. জঙ্গল সিচুয়েটেড আছে। আপনারা গুগল করে দেখতে পারবেন, ওখানে পার ইয়ার অনেক হাজার হাজার মানুষ মরে যায় 2008 থেকে। আর ওটার সুসাইড রেট ইনক্রিজ করছে ওখানে। আচ্ছা, অনেকে বলে ওখানে সুসাইড করে মানুষ ইচ্ছা করে, যে অনেকে বলে কি যে ব্ল্যাক ম্যাজিকের কারণে অনেকে নিজে সুসাইড করে, অনেকে বলে ঘুরতে যায় পজেস হয়ে সুসাইড করে, বিভিন্ন নানা ধরনের আর কি গল্প আছে এখানকার। আরেকটা ঘর ওখানে বিলবোর্ড দেওয়া আছে কি যে জাপান গভর্নমেন্টই করছে আর কি, দ্যাট ইস্যু ওখানে লেখা আছে আর কি, বাংলায় বলছি, লেখা আছে কি তুমি তোমার ফ্যামিলি ব্যাপারে কেয়ার করে না, তুমি সুসাইড করবে না, এই টাইপসের ধরনের কিছু লেখা আছে, তো ওয়ার্নিং মেসেজের মতো। ওকে। সো সরাসরি ঘটনায় চলে যায়। ঘটনাটা হচ্ছে আমার একটা ফ্রেন্ড আদনান, ওর ফ্রেন্ড একটা জাপানিজ স্টুডেন্ট ছিল। সো ওই আমাকে কিছুদিন আগে ও আমাকে স্নাইপের ফোন দিছিল, আমাকে বলছিল। সো ঘটনাটা হচ্ছে এরকম, একদিন সব ফ্রেন্ড মিলে 4 ফ্রেন্ড মিলে গাড়িতে করে ওরা পিকনিক করতে যে সিসাইড ফরেস্টটা দেখার জন্য অনেক আগ্রহ, অনেক নিউজ পেপার আসলো হ্যান তেন। সো ওরা প্ল্যান করলো কি যে ঠিক আছে ভাই চল আমরা যাই ঘুরে আসি ওই ফরেস্টে। তো 4 জন ঘোরার জন্য গেছে। আর ওখানে কোনো নেটওয়ার্ক কাজ করে না, কিছু কাজ করে না আর কি, রেডিও সিগন্যাল খুব পৌঁছায় না ওখানে আর কি। তো ওরা কি করছে, টেপ প্রত্যেকটা গাছের মধ্যে টেপ বাঁধে মানে ভিতরে গেছে, যাতে ওরা ছিঁড়ার পথটা আর কি বের করতে পারে। আচ্ছা। সো ওরা এরকম করতে করতে অনেক ভিতরে গেছে, প্রায় 1-2 ঘন্টার মতন ফরেস্টের ভিতরে গেছে, সুসাইড ফরেস্টটা যেটা আওকিঘারা। তো ঢোকার পর 4টা ফ্রেন্ডের মধ্যে একটা ফ্রেন্ড আর কি উইয়ার্ড বিহেভ করা শুরু করে। আচ্ছা। সে নিচে থেকে কিছু টুয়ে নিজের শরীরে মানে একটা ধরনের ব্রাঞ্চ কাঠের মতন ঢুকে নিজের শরীরে মারার চেষ্টা করে। তারপর সে দৌড় মারে গাছে ওঠার চেষ্টা করে, তার মধ্যে একটা পরিবর্তন চলে আসে। উইয়ার্ড বিহেভ করে। আর সে মরতে চায় খালি, আর সে পালাইতে চায় 4 জন থেকে। খুব কষ্ট করে 3 ফ্রেন্ডে মিলে ওকে আটকানোর চেষ্টা করছে আর কি, বাট হচ্ছে না। আর ওখানে এখনো দেখবেন আসলে গুগল করলে অনেক ছবি আছে যেগুলো অনেক লাশ ঝুলে থাকে এখনো ওখানকার গাছের মধ্যে, ওটা পচে মানে মশা ধরে একদম। সো ওরা মানে আনন্দ বলতেছে কি ওরা আস্তে আস্তে মানে প্রায় কাছাকাছি চলে আসছে আর কি, ওই টেপ মেরে যে টেপ আসছিল ওটা আস্তে আস্তে লাস্টের দিয়ে কি করছে, ট্রেনটা একটা জানোয়ারের মতন গাছে উঠে যায়, খুব দূরত্ব স্পিডে উঠে যায় গাছে উঠে ওই দড়িটা নিজে মারার আসে গড়িটা ধরে মানে গলায় বাঁধে সে সুসাইড করতে চায় আর কি। সো খুব কষ্ট করে 3টা ফ্রেন্ড আর কি ওকে নিচে নামাইলেন, দেন খুব কষ্ট করে বাসায় গেল আবার রিটার্ন। যাওয়ার পর হয় কি রাসেল ভাই, সবচেয়ে উইয়ার্ড বিষয় আর সবচেয়ে ইন্টারেস্টিং, 4 ফ্রেন্ডের মধ্যে 3টা ফ্রেন্ডেরই ক্যান্সার হয়ে যায়। আচ্ছা। আর 4th যে ফ্রেন্ড যে ওখান থেকে ফিরে আসার পরে, হ্যাঁ আচ্ছা তো 4th ফ্রেন্ড যেটা হয় ও আর কি মানে ও পজেস থাকে একদম, বাসায় আসে উইয়ার্ড বিহেভ করে। আর ওর মধ্যে খালি মেয়েদের ভয়েস আর কি, আচ্ছা, রুমের কোনায় চলে যেত। আর সে খালি নিজের মাকে বলতো আমাকে নিয়ে যাও ওখানে, আমাকে এখানে কেন আনছিস। আচ্ছা।
তারপর মনে করেন বিভিন্ন ধরনের আর কি পজেস্ট হওয়ার পর যে ধরনের আচরণ করে আর কি, ওই টাইপসের আচরণ আর কি। সো তিনটা ছেলে, বাকি তিনটা ফ্রেন্ড যে ক্যান্সার, দুইজনই মারা যায় আর কি। আচ্ছা, আর যে ফোর্থ ফ্রেন্ডটা যে আছে এখন, সে এখনো অ্যাসাইলামে আছে আর কি, এখন অ্যাসাইলামে এখন অ্যাসাইলামে আছে আর কি। সো এখন ওই জিনিসটা আর কি ছাড়েনি, সব পাগল হয়ে গেছে। আর ফরেস্টের ব্যাপারে একটা জিনিস বলবো, রাসেল ভাই, সম্ভব ওখানে একটা নর্মাল দুইটা লাভ বার্ডস হতো, তো ওরা দুজন মিলে ফরেস্টে সুসাইড করে। আচ্ছা, মানে এখন ব্যাকগ্রাউন্ডটা এটা। আউকি ঘরের ব্যাকগ্রাউন্ড এটা। আর ওখানকার অনেক সময় সুসাইডের ট্রেনটা চালু হয়েছে কেমন, ওটা বলতেছে আর কি। আর একটা ফ্যামিলি থাকতো ওখানকার, ট্রাইব আর কি, বুঝছেন। সো ওরা বেসিকলি আর কি, ওদের ফ্যামিলি মেম্বার খাওয়া, এত লোক খাওয়া কম, তো ওরা কি করতো, নিজের আস্তে আস্তে করে একটা ফ্যামিলি মেম্বারকে সুসাইড করতে বলতো, যাতে ওদের খাওয়াটা বানিবল টাইপের হয়ে গেছে আর কি। হ্যাঁ, তো ওখান থেকে ঘটনাটা স্টার্ট হয়। এখনো প্রায় হাজার হাজার লোক আউকি ঘাড়াতে যায়, সুসাইড করে। আপনারা গুগল করতে পারেন, ইউটিউবে ফেমাস ডকুমেন্টারিও আছে এটার ব্যাপারে। কিন্তু আপনার পরিচিত হচ্ছে আপনার ফ্রেন্ডের, আমার ফ্রেন্ডের পরিচিত, আমার খুব অদ্ভুত লেগেছে যে একটা জায়গা, যে জায়গাটা এরকম কারণে বিখ্যাত এবং সমস্ত পৃথিবীব্যাপী, যার নাম অনেক মানুষই জানে, সেই জায়গাটাতে কিছু মানুষ গেল আগ্রহ নিয়ে এবং ফিরে আসলো ক্যান্সার নিয়ে, একজন পাগলই হয়ে গেল এবং এখন সে গাছে ওঠার চেষ্টা করে। এখনো সে কি করে, ওয়াল ক্লাইম্ব করে আর কি, ওয়াল ক্লাইম্ব করে মানে। এদিকে সম্ভব, মানে উঠতে পারে ওয়ালে? রাসেল ভাই আমাকে আরেকটা স্টোরি বলছিল, যে একটা ঘটনা বলছিল যে ওদের বাসা যে ছিল, ওদের বাসা তো উডের, ওদের বাসা তো উডের আর কি, তো সে নিজের সিলিং এর উপরে ক্লাইম্ব করতে একা। এটা খুব অদ্ভুত ব্যাপার, কিন্তু এটা খালি আমরা মুভিতে দেখেছি, বাট সম্ভব, এটা সম্ভব। অ্যাকচুয়ালি বেসিক্যালি পজিশনের কারণে হয়। অনেকে ওদের ওখানে তো এক্সোসিজম তেমন একটা নট ফেমাস থিং, বাট অনেকে ওদের একটা আলাদা স্পেশালিস্ট থাকে, ডক্টর টাইপস। ওরা তো বলছে কি যে, অনেকে বলে এটার ভিতরে সোল ঢুকছে, অনেকে এটা করে। অথচ রাসেল ভাইকে মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছিল মেডিকেল টেস্টের জন্য, ব্রেন ফাংশন সব নর্মাল, সবকিছু নর্মাল, ইম্পালসিভ, জাস্ট একটা উইয়ার্ড বিহেভিয়ার আর কি ওটা। খুবই, অনেকে বলে পাগল হয়ে গেছে। সো বাট মেয়েদের ভয়েসের কথা বলা, রাসেল ভাই, এটা একটু উইয়ার্ড। ব্যাপার। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই আমাদের ফেসবুকে এখনো নক করছেন এবং আমাদের এখানে লিখছেন ফেসবুকে। আমি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে তামিম রহমান লিখেছেন, তিনি আরো ভয় চান আমাদেরকে। খলিল এখানে লিখেছেন যে, ভাই আপনাদের একজন ভক্ত, ভূত এফএম আমার অনেক ভালো লাগে, ভয়ও লাগছে, আরো ভালো লাগছে, এবং তিনি আরো ভয় পেতে চান এবং লিখেছেন ডোন্ট স্টপ দ্য ফুড। আমাদের হুসাইন ফারহাদ লিখেছেন, ভূত এফএম আজ আমরা 6 জন মিলে শুনছি, ভালো লাগছে। আমাদেরকে অবুজ মন এসএমএস এখানে কমেন্ট করেছেন, আই লাভ ভূত এফএম। আমাদেরকে মনিরু কাকুন লিখেছেন এবং আমাদেরকে তিনি একটা ঘরে একাই আছেন, আমাদেরকে নিস্তব্ধ আমি লিখেছেন, আই লাভ ভূত এফএম। আমাদেরকে এছাড়াও রুনপাম্মও এখানে লিখেছেন যে তিনি রাংপুর থেকে আমাদের এখানে জয়েন করেছেন। আমাদেরকে GM আরিয়ান এখানে লিখেছেন যে, ভূত এফএম একবার তিনি হচ্ছে অনেক ভূত এফএম 1 বছর আগে তার কাছে অনেক অনেক বেশি ভয় লাগতো। আপনার ঠিক যেই মুহূর্তে ভয় লাগতো সেই মুহূর্তে আপনার মতো অনেকে বলতেন। আরো একটা ঘটনা আমরা শুনবো, তবে তার আগে একটা ছোট্ট বেশ মাঝারি টাইপের আরো একটা ঘটনা যিনি আমাদের আরেকজন লিসনার পাঠিয়েছেন, সে একটা পড়ছি। লিখছেন, প্রিয় রাসেল ভাই, প্রথমে আমার সালাম নেবেন। আমি জানি আপনি সবসময় ভালোর দলে এবং ভালোই থাকেন, কেমন আছেন সেটা জিজ্ঞেস করলাম না। আমার পড়াশোনা নিয়ে অনেক ব্যস্ত থাকায় এবং খুলনা থেকে ঢাকা বেশ দূরের পথ হওয়ায় সেখানে গিয়ে আমার ঘটনা বলা সম্ভব না। তারপর প্রচুর কিন্তু খুলনার স্টোরি, খুলনা থেকে প্রচুর ঘটনা আসে, খুলনা আমাদের যেতেই হবে। আমাদেরকে লিখছেন তারপরে, যদি আমার ঘটনাটা আপনাদের ভালো লাগে তো পড়ে শোনাবেন। আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটা ঘটেছে আমার এক ফ্রেন্ডের সাথে আজ থেকে প্রায় 5 বছর আগে, জয়পুরহাট জেলার ধলাহার ইউনিয়নের দড়িপাড়া গ্রামে। ওই গ্রামে একটা ব্রিজ আছে এবং সেটাকে কদমতলী ব্রিজ বলে সবাই চেনে। ব্রিজের নিচ দিয়ে একটা নদী বয়ে গিয়েছে। নদীর পাশে একটি শ্মশানঘাট ও বিশাল জঙ্গল ছিল, যদিও এখন জঙ্গল অনেক কমে গিয়েছে। সেই জঙ্গল থেকে গ্রামে যাওয়ার রাস্তার দূরত্ব খুব বেশি না, প্রায় 25 গজের মতো। জঙ্গলটা ছিল অনেক ঘন এবং সন্ধ্যার পর গ্রামের অনেকে অনেক কিছু দেখায়। সন্ধ্যার পর ওই রাস্তা ধরে চলতে সাহস পেত না। অনেকে রাতে রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় দেখেছে নদীর পাশে চিতার ওপর একটা লাশ শোয়ানো, কিন্তু পাশে তাকিয়ে দেখেছে কাউকে দেখতে পায় না। এবং তাছাড়া আরো অনেকের সাথে অনেক ঘটনা ঘটেছে, যেহেতু ওই রাস্তাটাই গ্রামের মেইন রাস্তা ছিল এবং এত ভয় ভীতির সত্ত্বেও মানুষকে ওই রাস্তা দিয়ে চলাচল করতে হতো। এইবার
আমি আমার মূল ঘটনায় আসি। একদিন আমার এক ফ্রেন্ড ঢাকায় যাওয়ার জন্য বাসা থেকে বেরিয়ে পড়ে এবং তার বাস ধরার কথা ছিল 5 বিবি নামক একটা শহর থেকে, একটা শহর থেকে 10 কিলোমিটার, আচ্ছা একটা জায়গা থেকে, এবং প্রায় সেটা রাত 10টায়। দুর্ভাগ্যবশত রাস্তায় একটু দেরি হওয়ার কারণে সে বাসটি মিস করে। সে কাউন্টার মাস্টারকে জিজ্ঞাসা করে ঢাকায় যাওয়ার জন্য সেদিন রাতে আর কোনো বাস আছে কিনা। কাউন্টার মাস্টার তাকে জানান যে রাত 11:30-এ একটা বাস আছে এবং সে চাইলে সেটাতে ঢাকায় যেতে পারে। সে সেই বাসের জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু রাতু ভাই কোনো এক কারণে সেই দিন রাতে ওই বাসটি আর আসে না। তাই আমার ফ্রেন্ড মনে মনে ভাবলো যে এত রাতে সে কি করবে, বাসায় যাবে নাকি কোথাও থাকবে। কিন্তু আশেপাশে তেমন কেউ পরিচিত না থাকায় সে এমন একটা সময় ঠিক করলো যে বাসায় ফিরে যাবে, কারণ বাসা থেকে তার বাস স্ট্যান্ডের দূরত্ব ছিল 10 কিলোমিটারের মতো। সে আশেপাশে তাকালো এবং দেখতে পেল যে সেখানে বেশ কিছু যানবাহন আছে যেগুলো খুব সহজেই 7 কিলোমিটার মতো রাস্তায় সে যেতে পারবে, কারণ এটা ছিল মেইন রোড এবং বাকি 3 কিলোমিটার রাস্তা ছিল মেইন রাস্তা থেকে গ্রামের দিকে এবং রাস্তাটা ছিল কাঁচা। তাই সে একটা ইজি বাইকে উঠলো এবং 7 কিলোমিটারের মতো রাস্তা আসলো। সেখান থেকে সে তার গ্রামের রাস্তা ধরে গ্রামের দিকে রওনা দিবে। তখন সে খেয়াল করলো যে চারিদিকে খুব অন্ধকার এবং সেই সময় তার গ্রামের মানুষদের সাথে ঘটে যাওয়া অনেক ঘটনার কথা মনে পড়ে যায় এবং সে মনে মনে অনেক ভয় পায়। এবং আমার ফ্রেন্ড স্মোকার ছিল, সে ব্রিজে থেকে বেশ কিছু আগে পৌঁছায় এবং তখন রাত 12:30 বাজে। যেহেতু সে স্মোকার ছিল, সে আশেপাশে তাকালো কোনো দোকান খোলা আছে কিনা দেখার জন্য এবং দেখলো একটু দূরে একটা দোকান খোলা আছে। সে ওই দোকানে গিয়ে এক প্যাকেট সিগারেট কিনলো। তারপর সে গ্রামের রাস্তা ধরে হাঁটা শুরু করলো এবং একটার পর একটা সিগারেট ধরতে লাগলো, কারণ তার মনের ভয় কাজ করছিল। একটা ফ্রেন্ড যখন ঠিক সেই জঙ্গল এবং শ্মশানের সামনে দিয়ে অতিক্রম করছিল, ঠিক সেই সময় হঠাৎ একটু দূর থেকে সে লক্ষ্য করলো সাদা কাফনে মোড়া মৃত লাশের পাশে সাদা পোশাক পরিহিত একটা মেয়ে বসে আছে। সেই লাশটি সহ মেয়েটি ছিল রাস্তার পাশে এবং এত রাতে একটা মেয়েকে এভাবে লাশ সহ একা আমার বন্ধুটি দেখে অনেক ভয় পেয়ে যায়। সে সময় সে বুঝতে পারছিল না কি করা দরকার তার। একবার সে ভাবলো সে পেছনে যাবে, কিন্তু ঠিক সেই সময় তার গ্রামের এক হুজুরের কথা মনে পড়লো। তিনি বলেছিলেন, অন্ধকার রাতে এরকম যাই ঘটুক না কেন কখনো তুমি পেছনে ফিরে তাকাবে না। তাই সে পেছনে ফেরার সাহস পেল না এবং সে ঠিক করলো যাই হোক না কেন সে লাশ অতিক্রম করে বাসায় যাবে। এবং আমার ফ্রেন্ড আরো একটা সিগারেট ধরিয়ে মোটামুটি আরো আগের তুলনায় জোরে জোরে হাঁটতে শুরু করলো। আমার ফ্রেন্ডটি যখন ঠিক সেই লাশটির কাছাকাছি চলে এসেছে, ঠিক তখনই মেয়েটি কেঁদে উঠলো। আমার ফ্রেন্ড বুঝতে পারছিল না সে কি করবে, তাই সে ভয়ে দোয়া কালাম পড়া শুরু করলো। এবং যখন সে লাশের খুব কাছাকাছি চলে আসে তখন সে লক্ষ্য করলো যে সেখানে কিছুই নেই। এটা দেখে সে আরো বেশি ভয় পেয়ে যায় এবং আরো জোরে হাঁটতে থাকে। হাঁটার সময় সে লক্ষ্য করলো তার পেছনে একই সাথে কান্না এবং হাঁটার শব্দ আসছে। সে পেছনে ফিরে তাকানোর সাহস পাচ্ছিল না। এরপর সে বাসার খুব কাছাকাছি চলে আসে। সে ভয়ে পেছনে ফিরে তাকায় এবং পিছনে ফিরে সে যা দেখলো তা দেখে সে স্থির হয়ে গেল। দেখতে পেল যে একটু আগে যে লাশটি সে দেখেছে সেই মেয়েটি তার পাশে দাঁড়িয়ে আছে এবং তার পুরো কাপড় রক্তে ভিজে আছে এবং মেয়েটি ভয়ানক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। এমন সময় সে মেয়েটির কাছ থেকে কোনো একটা কথা বা আওয়াজ শুনতে পেল। এরপর সে চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলে। পরদিন সকালে যখন তার জ্ঞান ফিরে তখন সে শোবার ঘরে, তার গায়ে প্রচন্ড জ্বর। এরপরের ঘটনা তার মায়ের কাছ থেকে শোনে এবং চিৎকার শুনে তারা সবাই বাইরে গিয়েছিল এবং এরপরে হুজুর আসেন এবং হুজুর সব শুনে বলেন যে ওইগুলো খারাপ জিন ছিল যে তোমার ক্ষতি করতে চেয়েছিল কিন্তু পারেনি। আমি যখন তার সীমানা পার করেছি, যখন তুমি তোমার সীমানা পার করেছিলে তখন সে তোমাকে কিছু কথা বলেছিল। পরে হুজুর তাকে সুস্থ করে তোলেন এবং এই ছিল ঘটনা। এবং তিনি লিখেছেন সেঞ্জু হোসেন, অমর 21 হল, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুয়েট। এই ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি এটাই বললাম যে আমরা হয়তো এই জন্যই এক একজন এক একভাবে দেখি, কারণ আমরা যে পরিবেশে থাকি অনেকে কিন্তু বলেন যে হ্যাঁ মৃত মানুষ কিভাবে আসবে, জিন। তো এটা হয় অনেক সময় যে তারা বিভিন্ন রূপ ধরে আসতে পারে এবং যেটা আপনার কাছে যে দৃশ্যটা আপনার কাছে অনেক বেশি ফ্যামিলিয়ার, যেটা আপনি রেগুলার দেখেন সেরকম কোনো ঘটনায় আপনার সাথে ঘটে এবং সেরকম ভাবেই আপনি সেই ঘটনাটা এক্সপেরিয়েন্স করেন। এনিওয়েজ আমরা চলে যাব আরো একটা ঘটনায়। এবং দক্ষিণ কোরিয়ার রাতের ডিউটি শেষে জাস্ট কিছুক্ষণ আগে বাসায় ফিরলাম। লেবু বাংলাদেশ টাইমে এখন 3:30। তো যাই হোক, ঘটনা বলি, আমি আমার সরাসরি ঘটনা চলে যাচ্ছি। ঘটনাটা আসলে আমার নিজের সাথেই ঘটে যাও, তাকে আসলে ভয় পাওয়ানোটা আমার উদ্দেশ্য না, জাস্ট আমার নিজের কথা বলে শেয়ার করাটাই হচ্ছে আমার উদ্দেশ্য। তো ঘটনাটা ঘটেছিল 2013 সালে।
আমি ছিল একটা টেলিকমিউনিকেশনের কল সেন্টার, বাংলাদেশের ঘটনা এটা। কল সেন্টারে আপনার যেমন যে একটা শিফট ওয়াইজ বিভিন্ন ওয়াইজ ডিউটি করা হয়, তো সেক্ষেত্রে মাঝে মধ্যে উইবিআইতে দেখা যাচ্ছে অফিস শেষ হচ্ছিল। তো ঘটনাটা 2013 মেয়ের লাস্টের দিকে ঘটে যাওয়া করবেন। আসছিলাম অফিস শেষে 2টার পরে, অফিসিয়াল ট্রান্সপোর্ট ছিল, 9 সিটের একটা মাইক্রো ছিল। আমি বাঙামুরের মতো এই ড্রাইভারের পাশে সিটটাতে বেশ ইন্টারেস্টেড ছিলাম এবং এদিকে বসেছিলাম। তো গাড়িটা আমাদের এয়ারপোর্ট থেকে ক্রস করে। আপনারা জানেন যে এয়ারপোর্ট থেকে ক্রস করার পর টিকেটের আগে পর্যন্ত যে জায়গাটা অনেকেই হয়তো অনেক কিছু শুনতে হয়তো অনেক এক্সপিরিয়েন্স করে থাকতে পারেন। তো আমি আমার সাথে ঘটে যাওয়া সেই এক্সপিরিয়েন্স শেয়ার করছি এখন। তো সেদিনে আসছিলাম, মোটামুটি ভালো স্পিডেই গাড়িটা মুভ করছিল। হঠাৎ করে মানে জাস্ট খিলক্ষেত যাওয়াটা মানে খিলক্ষেত আর আগে এটার নামটা কাওলা, মেবি হ্যাঁ কাওলা হবে। তো কাওলা মাত্র নাকি জাস্ট ওখানে রোড লাইক মেবি অন্ধকার ছিল আর কি, কিছুটা আপনার স্পোকেন আপ এলিমেন্ট। তো আমি মনে আছে যে আমার ড্রাইভার যদি ছিলেন পাশে বোর্ড বয়স্ক এক্সপিরিয়েন্স তো দেখে শুনে সব কিছু চালাচ্ছিলাম। তো আমরা মুভ করছিলাম মোটামুটি একটা স্পিডে। হঠাৎ করে যেটা হলো আসলে সামনে কেউ একজন এসে বললো, আসলে আমরা এতক্ষণ যে সামনে তাকিয়েছিলাম বা মানে আমরা যত রাস্তা পার হচ্ছি যেটা নেটিভ করছি আসলে এরকম তো হয়নি, ছিল না আসলে, তখন কেউ সামনেই ছিল না। তো হঠাৎ করে সামনে চলে আসার কারণে ডাইরেক্ট মানে মাইক্রোতে সামনে যে জায়গাটা থাকে যে সামনে বাম্পার থেকে মানে খিটকে আসে একদম ফ্রন্ট গ্লাসের উপর আসে। মানে আমরা কেউ প্রস্তুত ছিলাম না ঘটনাটার জন্য। ওখানে একটা অ্যাক্সিডেন্ট হলেই ভালো হতাম। তো এই পর্যন্ত ছিলাম আসলে। তো মানে লোকটা এমন ভাবে ছিটকে এসে হচ্ছে মানে আমি যে সাইডে বসে আছি তো ড্রাইভারের বাম সাইডে ঠিক আমার সন্ধ্যা বরাবর জাস্ট ভেঙে জাস্ট মানে বডির মাঝখান অংশটা জাস্ট মানে মাঝখান পর্যন্ত আমার মানে আমার দিকে মানে পড়ে আসলো, আমার মাঝখানে চলে আসলো। মানে টেনেন ছিল যে তার বডির উপরে পার্টটা আমার দিকে চলে আসছে আর বাকি পার্টটা ঝুলতে এই টাইপের আর কি। আর আমি তো মানে আমি কি করবো আসলে, আমি আগে তাপ করে ফানাল বেসছি ভেবেছি যে কি করবো। যাই হোক আমরা পাশে গাড়িটা থামালাম, আমাদের পিছনে বা সামনে কোথাও কোনো গাড়ি নেই জন্য ওই সময় লোকটাকে আমরা জিজ্ঞাসা করছিলাম যে আপনাকে কে কোথায় হিসেবে গাড়ি বা কি করবেন রাতে কেন এখানে। ও মুখ থেকে জাস্ট কেমন একটা স্পষ্ট আওয়াজ আসছিল। আমরা যাই হোক অনেক মানে ট্রাই করার পর নামটা টেস্ট বের করতে পারলাম। ওনার উচ্চারণটা কেলে এমন অনেকটা টাটে মানে টাটে তা আসলে কি বুঝতে পারছিলাম না। তো যাই হোক অনেকক্ষণ পর আমরা বুঝতে পারলাম যে আমার নাম ছিল কাবির। তো আমরা জিজ্ঞাসা করলাম যে আপনি আসলে কোথায় থাকেন বা আপনার কে আছে, কোথায় থাকি, আমরা কোথায় নিয়ে গেলাম তো ওদের কাছে যে আমার বাম পাতা পুরোপুরি জাস্ট ভেঙে একদম ব্যান্ড হয়ে গিয়েছিল আর কি ব্যাপারটা। তো উনি আমার কাছে যেটা বললো যে উনি আমরা বুঝলাম যে উনি যাবে হচ্ছে কাকলির যেটা ওল্ড বিয়ে হয়েছে যেটা এরিয়াটা আছে। তো হ্যাঁ যাই হোক আমি ওখান থেকে সামগ্রীর গাড়িটা আবার সামনের দিকে ফরওয়ার্ড করি এবং সামনে আসবো মানে কাকুরির যে এরিয়াটা আছে, কাকুরির যে সিগন্যাল যেটা বলা হয় সিগন্যাল উপরে এখান থেকে আর একটু বলে রাখছি যে ওনাকে তাৎক্ষণিক ভাবে সামনে থেকে নামলে আমরা জাস্ট গাড়ির পিছনের ফিটটাতে ওখানে মানে রাখি ওনাকে শুয়ে দিই আর কি। তো আর আমাদের মানে কিছু কলিগ ছিল অলরেডি, তারা এয়ারপোর্টে হারিয়ে নিয়ে গেছিল। জাস্ট আমরা গাড়িতে ড্রাইভার ছিলাম, আমি ছিলাম আর আমার আরেকটা কলিগ ছিল, টোটাল 3 জনই ছিলাম আমার দিন। আমরা গাড়িতে যখন কাকলি ডিউসি ঢুকলাম, আপনারা জানেন যে ওই এরিয়াটাতে ভুল ক্রসিং আছে ডিউসিতে ঢোকার সময়। আমরা ডিউসিতে ঢুকে আগে থেকে মনে রাখছিল যে উনি এটা 4 নম্বর রোড নেবে ছিল। হ্যাঁ আমার 4 নম্বর রোডে আমরা চলে গেলাম। 4 নম্বর রোডে
হাউস নাম্বারটা এক্স্যাক্টলি আসলে মনে আসছিল আমার তো, যে বাড়িটার কথা বলছিল আমরা জাস্ট বাড়িতে গেলাম। বাড়িতে ঢুকে আমরা তিনজনই হকচকে মানে গাড়ি থেকে নামলাম। গাড়ি থেকে নামার পরে রাত তখন আনুমানিক 3:30 হয়ে আসলো। তো এতে আমরা তো বাড়ি দেখে নক করছি, মানে গাড়ির দালানটা মানে বাড়ির দারোয়ান যিনি ছিলেন উনি গেট খুললাম কিছুক্ষণ পরে। তো আমরা মনেকে বললাম যে আপনাদেরকে যদি কাদের নামে কেউ থাকে বা কাদের ক্যাপটি ফেরেন বাংলানো মানে এটা মনে দিছে তার কি মানে আমার কি বলবো বুঝতে পারছো। সে অবাক হয়ে আমার উপরে তাকিয়ে কাদের মানে কাদের নামটা যেন তার পরিচিত বা কিছুক্ষণ পরে বললো যে হ্যাঁ কাদের আমরা একটু চিনি ওকে তো মারা গেছে। আমি মানে আমারও কন্ডিশন যে কি ছিল আসলে আমি এখন আসবো বলে বোঝাতে পারবো না। তো আমরা তিনজনে যদিও গাড়ি কাছে নেমে গেছিলাম, কারণ গাড়ির মধ্যে কিন্তু শুধুমাত্র গ্রামের জায়গা নেই, বয়স্ক একটা বয়স অ্যারাউন্ড 35 হবে বেবি এরকম হবে। তো ওর যে কথা দাঁড়ানোর যে কথা বলছি কাদের নাকি 2 বছর আগে মারা গেছে, এই কথা শুনে না তো জাস্ট আমরা আমার গাড়িকে চলে ফের মানে যে ওনাকে দেখাবো যে তাহলে আসেন এটা কি আমাদের সাথে গাড়িতে অ্যাক্সিডেন্ট কর না। আমরা দাঁড়ানকে এসেও যে আমাদের গাড়িটাতে মানে এই জাস্ট 2 মিনিট 3 মিনিট আগে যাকে আমরা গাড়িতে রেখে নিয়ে জাস্ট গেটে নক করেছি। আর মা আবার গাড়িটা করে দেখলাম যে আসলে ওখানে কেউ ছিল না। আমরা তিনজনই আসলে ড্রাইভার, আমি এবং আমার যে কলিগ ছিল। আমরা বলে কি বলবো মানে ওনার এই মুহূর্তে একটা বড় কিছু মানে ভাষা খুঁজে পাচ্ছি না। ট্রাফিক এক্সপিরিয়েন্স মানে আমি করেছি বিষয়টা আমার ড্রাইভার করেছে, পাশাপাশি আমার কলিগও করেছিল। তো উনি যে বললো যদিও আমাদের কিন্তু গাড়ির ক্লাসটা কখনো ভাঙা, গাড়ির সামনে আসতো। আমরা আমাদেরকে দেখালাম যে আসলে দেখেন এই যে উনি কাবের নাম যে আমাদেরকে কিন্তু এই বলতে লোকেশন ওটা বলে নিয়ে এসেছে। ব্যাপারটা কিন্তু তার সাথেই ঘটেছিল। তখন তার বললো যে হ্যাঁ 2 বছর আগে কাদের নাই ওই জায়গাটাকেই একটা কার অ্যাক্সিডেন্টে ধরে পাভে জেলার এবং উনি আসলে ওইখানে আসার পরে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পর উনি মারা দেয়। তো আসলে যেটা খুব আমাদের সাথে আজকে এই দিন আর কি যেটা ঘটেছিল আর কোনো ব্যাখ্যা আর এরকম কোনো যুক্তি কিছুই হতো এখনো পর্যন্ত বার করতে পারিনি। আর বাকিটুকু আপনারা বুঝতেই পারছেন যে আসলে কি বলবো আমার এডিস্টে বলার কিছু আমি খুঁজে পাচ্ছি না। তো এই থেকে আমার নিজের সাথে ঘটে যাওয়া ঘটনাটা সবাই খেলবেন। আর একটা জিনিস যেটা আমি অনেক সময় অনেক কমেন্ট করেছি ফেসবুকে, যে কমেন্টস করেন অনেকেই কমেন্টস করেছেন যে আমার মানে রানিয়ে বলা হচ্ছিল গোয়া বা এই টাইপের কথাবার্তা। তো আসলে কিন্তু এতগুলো এরকম যার সাথে ঘটে কিন্তু সেই জানে। সো আপনি ঘটনা খুঁজতে হবে না আপনাকে, কিন্তু ঘটনা কিন্তু আপনার পাশে আছে। তো ঘটনাটা আপনাকেই খুঁজে নেবে, ব্যাপারটা কিন্তু জানেন। আপনি ফিল করুন ক্যাবের সবাই তখন আমার জন্য যদি দেশে আসি সুমা ফিরেন অবশ্যই স্টুডিওতে আসার চেষ্টা করুন না। আসসালামু আলাইকুম। Bhoot FM. The night comes alive with grabbing for. মনে হয় যে অনেকেই আমাদেরকে বলছেন যে ঘটনাটা একটু বুঝতে সমস্যা হয়েছে। ব্যাপারটা হচ্ছে এরকম ধরনের যে আপনি গাড়ি চালিয়ে কোথাও যাচ্ছেন, হঠাৎ করে আপনার এমন একজন মানুষের সঙ্গে দেখা হলো যিনি আপনার কাছে লিফট চেলেন এবং তার বাসাতে আপনি তাকে নামিয়ে দিলেন বা বাসায় এসে দেখলেন যে সে নাই, এবং তারপরে আপনি সেই বাসাতে এসে জানতে পারলেন যে সেই ভদ্রলোক অনেক আগে মারা গেছে। ঘটনাগুলো খুব অদ্ভুত টাইপের এবং অ্যাক্সিডেন্টে মারা গেছে সেই ভদ্রলোক, এবং সে কিন্তু রাস্তা থেকে আপনার সাথে গাড়িতে উঠেছিল। অ্যাক্সিডেন্ট মানে আমি আচ্ছা মাতুম হয়ে কিছু একটা বলতে যাচ্ছে। হ্যাঁ, এখানে মানে মূল কাহিনীটা আপনি তো মাঝখানে ছিলেন, তো সাউন্ডটা তো আমি ই করছি। ওটা যদি একটা কল সেন্টারে চাকরি করতো, দেন সে ডিউটি শেষ করে রাত্রে বাসায় ফিরছিল কলিগ সহ। তো এয়ারপোর্টে তার কিছু ফ্রেন্ড নেমে গেছে, মানে কলিগ, তারা মাত্র ড্রাইভার সহ আরো 2 জন ছিল। এবং কালনা নামে যে জায়গাটা মানে এসের আগে, এটা অনেক মানে এই দিক দিয়ে অনেক বেশি অনেক ঘটনা শোনা যায় এখানে। ওই জায়গাটাতে তাদের গাড়িটা অ্যাক্সিডেন্ট করে এবং যিনি অ্যাক্সিডেন্ট করে তার অর্ধেক বডি ভেঙে কাছে চলে আসে। এবং তখন মানে ওই অবস্থাতে জ্ঞান থাকা অবস্থাতে তারা জিজ্ঞেস করে যে আপনি
নাম কি বা কোথায় যাবেন? কোথায় যাবেন, তখন তাকে পিছনের সিটে রেখে এবং তাকে নিয়ে তার বাসা পর্যন্ত যায় এবং গেটে অনেক নক করার পরে দারোয়ানকে বলে যে অমুকজন, যার নাম বললেন আর কি। তিনজনেই ওই তাড়াহুড়ো করে নেমে তাকে যাতে তার পরিবার পরিজনের কাছে তাকে হস্তান্তর করা যায়। হ্যাঁ, পরে দারোয়ান বললো যে সে তো 2 বছর আগেই মারা গেছে। না, আমি সেটাই বললাম, আমি সেটাই বলতে যে একটা মানুষ মারা গেছেন হ্যাঁ, এবং সেইখানেই মানে ওই জায়গাটাই, হ্যাঁ, সেটাই বলতে যাচ্ছিলাম যে ওই এলাকায় মারা গেছেন অ্যাক্সিডেন্টে, এবং তার সাথে দেখা হলো হাইওয়েতে, মানে রাস্তাতেই, মানে যার ঘটনা ঘটেছে রাস্তায়। আমি যেটা ওইখানে অ্যাক্সিডেন্ট হয়েছে তাদের গাড়ি। আমি সেটাই বলছি যে জায়গায় ঘটনাটা ঘটেছে সেই জায়গাতেই ওই ভদ্রলোককে খুঁজে পাওয়া গেল। সেই ভদ্রলোক কিন্তু রেস্টুরেন্টে পাওয়া যায়নি বা অন্য কোনো জায়গায় পাওয়া যায় নাই, যেখানে ঘটনা ঘটেছিল সেখানেই তাকে পাওয়া গেল। এবং তিনি বললেন যে আমি অমুক জায়গায় যাবো, এবং বাসায় এসে জানা গেল তিনি মারা গেছেন অনেক আগেই। এবং তাকে দারোয়ানকে যখন আবার দেখানোর জন্য গাড়িতে বসতেন না, উনি আমার সাথেই আছেন দেখাইতে যা দেখেছে গাড়িতে নাই, কিন্তু তাদের গ্লাস কিন্তু ভাঙা। হ্যাঁ, অ্যাক্সিডেন্ট হয়েছে, আলামত নাই, বাট উনি নাই। আমি সেটাই বলছি যে খুব অদ্ভুত ব্যাপার এইটাই লাগে আমার কাছে, খুবই অদ্ভুত ব্যাপার লাগে যে এই জিনিসগুলো কেন হয়, মানে এত মানুষ থাকতে এই মানুষটি কেন হঠাৎ করে দেখা দিল, এবং এই মানুষটি কেন বাসা পর্যন্ত তাদেরকে টেনে নিয়ে আসলো, এইরকম ঘটনা কেন ঘটলো, এইটার কোনো ব্যাখ্যা আমরা পাই না। কিন্তু হ্যাঁ, সেটাই মানে আমার কথা হচ্ছে যে এর পেছনেও, এই ঘটনার পেছনেও আরো কোনো ঘটনা আছে কিনা, সেটা আসলে মনে হয় খুঁজে দেখার সময় এসেছে। যাই হোক, আমরা কথা না বাড়িয়ে আমরা কিছু SMS পড়ে ফেলবো, এবং আমি দেখতে পাচ্ছি যে হিমেল চৌধুরী আমাদের SMS করেছেন গাজীপুর থেকে, এবং তিনি বলেছেন যে অসম শো, এবং তিনি বলছেন যে ভেরি নাইস স্টোরিজ, এবং তিনি এর আগে কখনো শোনেননি, আজকে শুনছেন এবং অনেকে এনজয় করছেন। শাফিন আমাদের SMS করেছেন মিরপুর 11 থেকে, এবং লাস্ট স্টোরিটা তিনি বলছেন যে খিলকেট থেকে, এবং তিনি নাম বলে দিয়েছেন যে এই ভদ্রলোক। হ্যাঁ, এবং আমাদেরকে দেবাশিস SMS করেছেন মোহাম্মদপুর থেকে, তারা 3 বন্ধু একসাথে শুনছেন। ফিরোজ আমাদের SMS করেছেন খুলনা থেকে। জাপানিজ আচ্ছা, তিনি আমাদেরকে নাম ইউজ করেছেন, এবং 3 বছর মগবাজার থেকে তিনি শুনছেন, আমাদের সাথে রয়েছেন। আমাদেরকে ফুর্তি ইমরান SMS করেছেন। রানা ময়মনসিং থেকে SMS করেছেন। এনডি সজীব আমাদের SMS করেছেন। আমাদেরকে মিজান জহিরুল হক হল ঢাকা ইউনিভার্সিটি থেকে। আমাদেরকে এছাড়াও ইমন চট্টগ্রাম থেকে SMS করেছেন। আমাদেরকে এছাড়াও SMS করেছেন দেখতে পাচ্ছি মোস্তাক বেইলি রোড থেকে, এবং আমাদেরকে SMS করেছেন রাজিত। একটু ফিনিশ পড়ছিলেন, SMS চলে গেছে যদিও, বাট খুব অদ্ভুত টাইপের ছিল যে উনি বলছেন যে আমি যখন ভূত আসলাম শুনি তখন মনে হয় যে এই ঘটনাগুলো বিশ্বাস করব, আবার মাঝে মাঝে মনে হয় যে বিশ্বাস করব না, আবার মানে নিজের কাছে নিজের কনফিউশন যে এইটা বিশ্বাস করব নাকি করব না, এই কনফিউশনগুলো কিন্তু আমাদের প্রত্যেকের। চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়, আমাদের পরবর্তী অতিথির কাছে, এবং আপনার নামটা একটু প্লিজ বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা একটু আমাদের কাইন্ডলি বলবেন। হ্যালো লিসেনার, পাব্বির ফ্রম মগবাজার। ওকে, আপনার ঘটনাটা আমরা চলে যাই। তো এই ঘটনাটা হচ্ছে আমার ফ্রেন্ড মিমের, ওর বড় ভাইয়া আদনান ভাইয়া। তো ওনারা একবার 6-7 জন ফ্রেন্ড মানে ডিসাইড করলো যে তারা চিটাগং নিয়ে যাবে আচ্ছা ঘুরতে। তো ওনাদের ফ্রেন্ডদের মধ্যে একটা ফ্রেন্ড ছিল যার হোম টাউন ছিল চিটাগংয়ে। তো ওই ফ্রেন্ডটা বললো যে যেহেতু চিটাগং যেতেছি, তো হোটেলে না উঠে আমরা আমার নিজের বাসাতে উঠি। আচ্ছা, তো তাহলে আর কি আমার বাসাটা তোমাদেরকে দেখাতে পারবো। ওকে। তো ওনারা সবাই এগ্রি করলো, এন্ড নির্ধারিত ডেট এন্ড টাইমে তারা সবাই রওনা দিল নিজের গাড়িতে। তো ওনারা যখন গ্রামের বাড়িতে পৌঁছায়, তো অলরেডি টাইম প্রায় আপনার 11:30-12টা এমন। তো গেল ফ্রেশ হওয়ার পরে, যখন তারা মানে খাওয়া দাওয়া করার পরে উঠানো বসে আড্ডা দিতেছে, তখন অলরেডি প্রায় 2টার মতো বাজে। ওকে। তো বাড়ির লোকেশনটা একটু দেই। বাড়িটা ছিল মানে নর্মাল গ্রামের বাড়ির মতো, বাট বাড়ির পিছন সাইডে একটা মানে বাঁশঝাড়, বাঁশঝাড়ের পিছনে হচ্ছে একটা মানে পারিবারিক কবরস্থান। ওকে, অনেকেরই থাকে যেটা গ্রামে। হ্যাঁ। তো মানে এটা আবার মানে একটা সাইড মানে উঠান থেকে দেখা যায়। তো ওনারা বসে আড্ডা দিতেছেন, এমন সময় একটা ফ্রেন্ডের মানে টয়লেটে যাওয়ার প্রয়োজন হয়। তো আপনি জানেন রাসেল ভাই যে গ্রামের টয়লেট গুলো একটু বাড়ি থেকে দূরে হয়। আচ্ছা। তো ওনার আর কি টয়লেটে যাইতে একটু ভয় পেতেছিলেন। তো দেন ওনার মানে কিছু ফ্রেন্ড ডিসাইড করলো যে তাহলে আমরা বাঁশঝাড়ের দিকে যাই। আচ্ছা। তো ওনারা গেল বাঁশঝাড়ে। যখন আসবেন, আসার সময় দেখতে পেলেন যে কবরস্থানের একটা সাইডে একজন বৃদ্ধ লোক, মানে নর্মালি বৃদ্ধ লোক যেমন হয় মানে তেম নর্মাল একজন বৃদ্ধ লোক, উনি কবরস্থানের একটা সাইডে হাঁটাচলা করতেছেন, একটা নির্দিষ্ট কবরের পাশে বসতেছেন। বসা মানে উনি কি যেন বলতেছেন, মানে দূর থেকে মনে হইতেছে যে উনি দোয়া বা সুয়াই টাইপের কিছু পড়তেছেন। তো এটা ওনারা প্রায় অনেকক্ষণ দেখলো, কিন্তু
মানে ব্যাপারটা তাদের কাছে হিপনোটিজমের মতো। তো পরে ওনাদের যখন সেন্স আসলো, তারা বুঝতে পারলো যে মানে এখানে প্রায় 10-15 মিনিটের মতো ওনারা এটা দেখতেছেন, এন্ড ওনারা বাতাসে একটা আতরের স্মেল অনুভব করলেন। তো ভাবলেন যে হয়তো বা গ্রাম দেশে রাত্রেবেলা যে শিয়াল যে কবর খুঁড়ে, তো এই জন্য হয়তো বা পাহারাদার হবে, এটা ভাবলেন, ব্যাক করলেন। রাত্রে যখন ঘুমাইতে যাওয়ার পরে ওনারা যেটা শুনলেন যে পাশের রূপ থেকে মানে আসবাবপত্র টানা শব্দ হইতেছে, তারপরে মানে কেউ হাঁটাচলা করতেছে এরকম, আর বাতাসের সেম ওই আতরের স্মেলটা। আচ্ছা, তো থাকতেই পারে পাশের রুমের মানুষ থাকতেই পারে, তো এটা ভাবলেন, ঘুমাই গেছেন। এন্ড পরের দিন ওনারা এই ব্যাপারটা মানে ভুলেও যান। তো সেকেন্ড দিন আর কিছু হয়নি। থার্ড দিনের ঘটনা, রাত্রের বেলা খাওয়া দাওয়ার পরে কিছু ফ্রেন্ড যায় হচ্ছে এবার মানে কবরস্থানে যায় স্মোক করতে। ওকে। তো স্মোক করার একটা পর্যায়ে যখন মানে ওনারা দেখতে পারলেন ওই সেম লোকটাকে আবার দেখতে পাইছেন। তো দেখার একটা পর্যায়ে মানে ওনাদের সাথে ওই বৃদ্ধ লোকটা আই কন্ট্যাক্ট হয়। তো হওয়ার পরে ভাইয়ারা ওই লোকটাকে সালাম দিলেন, সালাম দিয়ে বললেন যে দাদা আপনি কি এখানে দেখাশোনা করেন? তো উনি কিছু বললেন না, জাস্ট মাথা পুরো কথা হয়নি তার সাথে? না, জাস্ট মাথা নাড়ে উনি সালামের উত্তরটা নেন। আচ্ছা। তো দেওয়ার পরে ওনারা মানে খুব নর্মাল ভাবে, আর ভয়টা লাগেনি, ব্যাক করছেন। ব্যাক করার পর ওদিন রাত্রে ওনারা সেম মানে পাশের রুম থেকে শব্দটা পান। তো দেন তারা মানে এটা নিয়ে আলোচনা করে যে মানে পরপর 2 দিন, একদিন মধ্যে গ্যাপ দিয়ে তো এই জিনিসটা কেন হলো। তো ওদিন যে যার বাসায় ছিল ওই ফ্রেন্ডটা ছিল ওনার একটা খালার বাসায়, মানে পাশের গ্রামে ওনার একটা খালার বাসা আছে। তো উনি মেবি ওখানে যান সামথিং এরকম। তো পরের দিন ওনারা মানে ওই রুমটা দেখতে যান, দেখতে যায় দেখেন যে মানে রুমটা তালাবদ্ধ অবস্থায়। তো যখন ওনাদের ফ্রেন্ড আসে তখন মানে ফ্রেন্ডকে বলে যে এই রুমে কে থাকে, তো এই রুমটা তালাবন্ধ কেন? তো বলে যে এই রুমে দেখবি, এটা তো আমার দাদার রুম, উনি যখন জীবিত ছিলেন উনি থাকতেন। তো বলে যে তাহলে আমরা কি দেখতে পারবো? তো উনি বলে যে হ্যাঁ, বাসার মানুষের থেকে উনি চাবিটা নিয়ে আসেন, মানে তালা খুলে ভেতরে নিয়ে যান, দেখতে পান মানে খুবই মানে পুরোনো একটা রুমের আসবাবপত্র অনেক পুরোনো, অ্যান্ড সব ময়লা, অ্যাভেন্ডেড অবস্থা এরকম। তো ইন্টারেস্টিং ব্যাপার যেটা যে ওনারা মানে দেয়ালে একটা ছবি দেখতে পান। আচ্ছা। ছবিটা ছিল যে সেই বৃদ্ধের। তো উনি মানে ফ্রেন্ডরা ভাইয়ারা জিজ্ঞেস করলো যে এই ছবিটা কার? তখন তো বলে যে এটা তো আমার দাদার ছবি। তো তখন তারা খুব ভয় পায়, বলে যে কিন্তু এই লোককে তো আমরা দেখছি। মানে যখন পুরো ঘটনাটা শেয়ার করলো তখন ওই ভাইয়াটা বলে যে হ্যাঁ, তোমরা যেটা দেখছো এটা অ্যাকচুয়ালি বাস্তব, কিন্তু ওটা আমার দাদা না। আমার দাদা জীবিত থাকা অবস্থায় একটা জিন পালতেন, এন্ড জিনটা ছিল আমার দাদার খুব ভক্ত। আচ্ছা। তো এটা ওনারা বাদেও গ্রামের আরো অনেক মানুষই দেখছে। মানে প্রায় রাত্রে উনি এই জিনটা এখানে থাকেন, ওনার দাদার জন্য এরকম মানে দোয়া করে, এটা আর কি ওনাদের বক্তব্য ছিল এই ধরনের। আচ্ছা। তো এই ছিল আপনার ঘটনা আসলে। ওকে। তো এই যে এইখানেও আমরা কিন্তু ওই যে মানে একই ব্যাপার দেখলাম যে মানে একজন মৃত মানুষ তিনি দেখা দিয়েছেন, এবং আমরা এর আগে ভূতাশ্রমে অনেকে এসছেন, অনেকেই বলেছেন, অনেকেই মানতে নারাজ যে একজন মানুষ মারা যাবার পরে তিনি আবার দেখা দিতে পারেন। তো অনেকেই বলে যে এগুলো জিন, এবং জিনরা এসে ব্যাখ্যা দিয়ে যান, এবং উনি বলছেন যে হ্যাঁ, ওনারা খোঁজ খবর নিয়ে যখন পরে জানলেন তখন শুনলেন যে হ্যাঁ, আসলে একটা জিন আছে, এবং সেই জিন যে কিনা মৃত্যুর পরেও যাকে কিনা দেখা যায়, এবং গ্রামে আপনি বলেন যে গ্রামের অনেক মানুষ তাকে দেখেছে। তো এই ঘটনাগুলোর ব্যাখ্যা আসলে দেয়া খুব কঠিন। আমি জানি না, অনেকেই কিন্তু বিশ্বাস করেন যে না, ওই মৃত ব্যক্তিটি ফিরে আসছেন। অনেকে বলেন যে না, জিন। এখন ব্যাপারটা হচ্ছে যে এটা হচ্ছে যে এক একজন মানুষ এক এক রকম ভাবে বিশ্বাস করেন, বাট ঘটনাগুলো কিন্তু মানুষ এক্সপিরিয়েন্স করছেন, এবং আপনার এরকম ধরনের এক্সপিরিয়েন্স থাকলে অবশ্যই আমাদের জানাবেন। প্রাইমন আমাদের নেত্রকোনা থেকে লিখেছেন, রাসেল ভাই অনেকদিন পর ভূতাশ্রম শুনছি, এক্সেলেন্ট শো। আমি অনেক ধরনের ঘটনা শুনি, তাই না? মানে একটা জিনিস আমি কয়েকদিন আগেও শুনেছি, এবং আমাদের এখানে শেয়ারও করেছেন এরকম ঘটনা। আপনি সৌদি আরবে থাকেন এবং আপনি ওখানেই বড় হচ্ছেন, আবারও কয়েকদিনের পরে ফিরে যাবেন। তো আমি একটা জিনিস জানতে চাই, আমাদের এখানে কিন্তু অনেকেই এরকম ঘটনা বলতে, আপনিও এটা বলছেন, এটা কি আসলেই সত্যি? অনেকে বলেন যে জিনের দেশ থেকে ঘুরে এসেছেন। এটা কি পুরোপুরি কল্পনায় ঘটে, নাকি আপনার মনে হয় যে না, এরকম ঘটনা আসলেও আছে? আপনার কি মনে হয়? অ্যাকচুয়ালি ডিপেন্ড করে actually। মানে আপনার একটা ঘটনা কাছাকাছি, আমি যেটা বলছি, আপনার বাবার ঘুরে অ্যাকচুয়ালি ওই বাসাতেই ছিল আর কি, বাসাটাতেই ছিল আর কি। তো আমি ঘোরা বলবো না, কারণ আমি এটাতে বিশ্বাস করি না।
যে ঘুরে আসো ঘুরে আসা I don't এটা বাট আপনি যেটা বলছেন যে জিনরা একটা tolerate বাসায় করতে পারে এটা একটা আপনি বলছেন যে ওই এলাকায় একটা বাসা ছিল, কোন এলাকাতে এটা? এটা অ্যাকচুয়ালি দাম্মামের সাইডে আর কি। দাম্মামের সাইডে, এবং একটা বাসা এটা একটা বাসা মানে স্কুলে একটা স্কুল ছিল যে স্কুলে পড়তো আর কি, ওই স্কুলের এক পেন করে বাসায় নিয়ে যায়, এবং বাসায় নিয়ে যাওয়ার পরে সে কি ফিল করলো? বাসা নিয়ে যাওয়ার পর ছিল ওকে কেউ খেলা টেলাতে নিত না, ওকে অনেক সবাই একটু ইয়া করতো। সো বেসিক্যালি এরকম করার পর তো ওই একটা ফ্রেন্ড আসে, একটা অনেকদিন পর স্কুলে আসে, তো ওই ফ্রেন্ডটা ওকে বলে কি যে তোমার সাথে কেউ খেলে না, আমি তোমার সাথে খেলবো এন্ড স্টাফ। ওকে, সো খেলার পর হ্যাঁ বন্ধু বান্ধব থেকে সাবধান হতে হবে। হ্যাঁ, আসলে রাসেল ভাই আশেপাশে কে থাকে কেউ জানে না, কে আমাদের সাথে প্রত্যেকদিন আসা যাওয়া করে, আমরা কোনোদিন রেকগনাইজ করতে পারি না। কে মানুষকে আসলে এটা একটা খুব অদ্ভুত ব্যাপার আর কি। আমি নিজে কতটুকু চিনি হ্যাঁ, সত্যি তো বেসিক্যালি ওকে ক্লাসে সবাই অপছন্দ করতো, সবাই ওর সাথে খারাপ বিহেভ করতো স্টাফ। তো একদিন সে স্কুলে আসে, নতুন একটা ছেলে, তো সে আসে সবার সাথে ভালো বন্ড করে, সবার সাথে আর কি মেলামেশা করে। সো আস্তে আস্তে করে ওই ছেলের সাথে ফ্রেন্ডশিপ করে, যাকে ছেলে সবাই আর কি দূর করতো, মানে ওর সাথে তেমন খেলাধুলা করতো না আর কি। সো ওর সাথে খেলাধুলা মানে ও বেসিক্যালি ওকে খেলায় নিল, খেলতো ওর সাথে অনেক। তো এরকম করতে করতে একদিন বিকালে ওর ফ্রেন্ডটাই বললো কি চলো আমার বাসায় চলো আর কি, ঠিক আছে। সো বাসায় নিয়ে যায় ওর ফ্রেন্ডটাকে, বাসায় নিয়ে যাওয়ার পর সে বাসায় ঢুকে, তো প্রচন্ড ফ্রেগ্রেন্সের গন্ধ, আমি থেকে আগে বসি, প্রচন্ড ফ্রেগ্রেন্সের গন্ধ। তারপর রুমের টেম্পারেচার অনেক হট, ঠিক আছে। আর ওই বাসাটা হচ্ছে আপনার স্কুলের অনেক একটু দূরে, 2-3 কিলোমিটার দূরে একটা ডেজার্টে আর কি, বুঝছেন, আশেপাশে কোনো বাসা নেই। তো ওখানে যাওয়ার পর যায় দেখে ওর মানে বেসিক্যালি আর কি ওই ছেলেটা বলে কি আজকে থেকে তোমার যেহেতু আগে কোনো ফ্রেন্ড ছিল না, আমিও কিন্তু আমার মানে আমি আমাদের ওয়ার্ল্ডে আমি একা, আমি চাই কি তুমি আমার বন্ধু আর তুমি আমাকে ছাড়া জীবন যাই। ওই বাসাতে ঢোকার পরপরই তো কিছু উইয়ার্ড ফিল করলো, ও জিজ্ঞাসছিল আমাকে এখানে কেন আনছো, সন্ধ্যা হয়ে গেছে বাসা যেতে হবে এন্ড স্টাফ। সো ছেলেটা 7 দিন মিসিং থাকে বাসা থেকে। এবং ওরা হচ্ছে সাধারণ মানুষের মতো, সাধারণ মানুষের ওইখানেই বাস করে। কি অদ্ভুত ব্যাপার, এবং তারা হচ্ছে একদম অস্বাভাবিক কোনো কিছু তাদের মধ্যে ছিল না। তো তোরা 7 দিন মিসিং করছে, পুলিশে কমপ্লেন করে, প্যারেন্টসরা কোনো খোঁজ খবর কিছুই পেল না। তো একদিন একটা মোল্লার মানে ইয়ার কাছে যায় আর কি, কবিরাজের কাছে যায়, বললো কি যে এরকম কোন কাহিনী আমরা তো পাই না, আপনি তো অনেক লাইক অনেক খবর টবর আপনি অনেক বোঝেন, সমঝদার লোক। তো উনি বললো ঠিক আছে, তো ছেলেকে এরকম জায়গায় এরকম কয়েকটা জিম নিয়ে চলে গেছে আর কি। তো ফাইনালি ওরা যায়, অনেক কিছু করে আর কি, এক্সারসাইজ পারফর্ম করে বা অনেক ধরনের চেষ্টা করে, বলে কি তুই কে, কোথা থেকে আসছিস অল দ্যাট, তো তুই একে কেন ধরছিস, তুই একে ছেড়ে দে, তো বাবা মার কাছে যেতে তুই ওর সাথে, বলে না আমি এর সাথে খেলবো সারা জীবন, আমি একে আমার কাছে রাখবো আর কি। সেটাই আমার কাছে খুব অদ্ভুত লেগেছে, তাই যে একটা আমি ওটাই বলছিলাম, থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। মানে আমার কাছে এটাই খুব অদ্ভুত লাগে যে আমাদের চারপাশে যে পৃথিবী, সেই পৃথিবীর কতটুকু আমরা জানি। আসলে আমাদের চারপাশে যেটুকু গণ্ডি আমাদের, যার মধ্যে আমরা যাওয়া আসা করি, আমরা কাজ করি, আমাদের বন্ধুত্ব হয়, এইটুকু জায়গা আমরা কতটুকু চিনি, বা আমরা নিজেদেরকে আসলে কতটুকু চিনি, আমরা কখনোই বুঝতে পারি না কিন্তু যে আমরা আসলে কিভাবে আমি কি আসলে আমার দ্বারাই পরিচালিত হচ্ছি, বা আমিটাকে, সেটা অনেক বড় প্রশ্নের ব্যাপার। কিন্তু যাই হোক, আজকের ঘটনাগুলো অনেকের কাছেই দেখতে পাচ্ছি যে অনেকে প্রশংসা করছে, অনেক ভালো লাগছে। আমাদেরকে লিখেছেন স্মৃতি, আমাদেরকে রিফাত লিখেছেন যে আজকের ঘটনাগুলো আজকে বলছেন যে একটু আরো ভয়ের ঘটনা শুনতে চাচ্ছেন রিফাত। আমাদেরকে মিহাজ মহাখালী থেকে লিখেছেন, এবং তিনি আমাদের সাথে আছেন। আমাদেরকে বাদশাহ লিখেছেন পুরান ঢাকা থেকে, মজা লাগছে তার কাছে। আমাদেরকে বাপ্পি ময়মনসিং থেকে SMS করেছেন, এবং আরো অনেকে এরকম SMS করেছেন। আমাদের ফেসবুকে অনেকেই আমাদের সাথে এখানে কমেন্ট করেছেন, এবং অনেকে এখনো কমেন্ট করে যাচ্ছেন, এবং আমি জানি যে সারা সপ্তাহ জুড়ে করবেন, এবং সেগুলো আমরা পড়বো। অনেকের রিপ্লাইও দিয়েছি আমি, আপনারা নিশ্চয়ই গত সপ্তাহে সেটা পেয়েছেন। এবং অনেকেই দেখি যে ফেসবুকেও ঘটনা পাঠান। আমি একটু রিকোয়েস্ট করবো যে আপনি ফেসবুকে ঘটনা না পাঠিয়ে আমাদের যে ইমেইলটা রয়েছে, সেই ইমেইল অ্যাড্রেসটা যদি পাঠিয়ে দেন, তাহলে খুবই 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 কৃতজ্ঞ থাকবো। যাই হোক, আজকের মতো আমাদের বিদায় নিতে হবে, কারণ সময় হয়ে গেছে বিদায় নেবার। কথা হবে আবারও আগামী সপ্তাহে। তবে যাওয়ার আগে আমি অবশ্যই আমাদের ইমেল অ্যাড্রেসটা আপনাদের মনে করিয়ে দিয়ে যাই। দুটো কথা বলবো, একটা হচ্ছে ইমেল অ্যাড্রেস, সেটা হচ্ছে bhutfm@rafurti.fm, which is BHTTFM@radioFOORTI.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া, আপনার জানা সেরা ঘটনাগুলো পাঠিয়ে দিবেন আমাদের কাছে। আর অবশ্যই ঘটনা শুরুতে উল্লেখ করবেন যে ঘটনাটি আপনাকে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান যে আপনার ঘটনা আমরা পড়ে শোনাই।
যারা আমাদেরকে যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে বলবো যে ঘটনা না পাঠিয়ে সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিন আমাদের কাছে, রেকর্ড করুন ঘটনাটি এবং পাঠিয়ে দিন আমাদের কাছে। এবং আজকে অনেক ধরনের নতুন নতুন কিছু ঘটনা আমরা শুনছি, আগামী সপ্তাহে ইনশাআল্লাহ